সাগর, তুমি এত ভয় পাচ্ছ কেন? দূরে যেও না, আমার কাছে এসো। না আপু, আমি তোমার কাছে যাব না। তুমি আমাকে আবার মারবে। কে বলেছে আমি তোমাকে মারবো? সত্যি বলছি, তোমাকে কিচ্ছু করব না, আমার কাছে আসো। না, তুমি আমাকে আবার মারবে। আমি তোমার কাছে যাব না। এইবার কিন্তু আমার রাগ উঠছে, কাছে আসো বলছি। আনিকাকে রেগে যেতে দেখে সাগর ধীরে ধীরে আনিকার কাছে যায়। আনিকা খাটে বসেছিল, সে সাগরকে তার কোলে বসায়। তারপর সাগরের হাত ধরে বলে, আমার পিচ্চিটা বলছি ভয় পাচ্ছে। আচ্ছা শোনো, তুমিই বলো আমি তোমাকে কখন মারি? তোমাকে বলার পরেও যখন তুমি অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা করো তখনই তোমাকে মারি, তাই না? হ্যাঁ, কিন্তু আমি অন্য মেয়ের সাথে কথা বললে আমাকে কেন মারো? কারণ আমি তোমাকে... কথাটি বলতে গিয়ে আনিকা থেমে যায়। সে মনে মনে ভাবে, এখন এটা বলা উচিত হবে না, সময় হলেই বলবো। কি ভাবছো আপু, বলো। আমাকে কি? মানে অন্য মেয়েদের সাথে কথা বলা, চলাফেরা করা, এগুলো ভালো না, মানুষ খারাপ বলে। কিন্তু কোনো কিন্তু নয়, যেটা বললাম সেটাই করবে। আর যখনই কোনো মেয়ের সাথে কথা বলার ইচ্ছা হবে তখন আমার কাছে আসবে, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটা কিস করো। কথাটি বলে আনিকা সাগরের দিকে তার গাল এগিয়ে দেয়। তখন উম, উম, আনিকা তখন একটা মুচকি হাসি দেয়। আনিকার মুচকি হাসি দেখে সাগর বলে, আচ্ছা আপু, সবসময় যখনই আমি তোমাকে কিস করি তুমি প্রতিবারই হাসো কেন? সেটা তুমি এখন বুঝবে না। আচ্ছা এখন তাহলে নিচে চলো, খাবার খাবে। আচ্ছা আপু, তাহলে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। হুম, যাও, আমি ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। সাগর আনিকার কোল থেকে উঠে তার রুমে চলে যায়। তখন আনিকা ডাইনিং রুমের দিকে যায়। দর্শক, আপনাদের কিছু বলে দেই। আনিকা সাগরকে সবসময় কড়াভাবে শাসন করে। কোনো বন্ধু বানাতে দেয় না, কোনো মেয়ের সাথে মিশতে দেয় না, এমনকি আত্মীয়দের মধ্যে থাকা কোনো মেয়ের সাথে মিশতে দেয় না। সবাই চাচাতো ভাই বোনকে তুই করে বললেও আনিকা সাগরকে তুমি করে ডাকে। আর আনিকা সাগরকেও বলেছে যেন তাকে তুমি করে ডাকে। সাগরের প্রতি আনিকার কেয়ার ব্যবহার সবকিছুই পরিবারের সবাই দেখে কিন্তু কিছু বলে না। এই সব কিছুর কারণ আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। আরে দর্শক, আমার বকবক করার মাঝখানেই সাগর ডাইনিং রুমে চলে আসে। এতক্ষণ লাগে আসতে? সরি আপু, আসলে আচ্ছা বসো এখানে। আপু আজকে আমি খাই। আমাকে কি এত কথা বলতে কেউ বলেছে? চুপচাপ হা করো, আমি খাইয়ে দিচ্ছি। সাগর টেবিলে বসে। আনিকা সাগরকে যত্ন সহকারে খাইয়ে দেয়। তখন ডাইনিং টেবিলে পরিবারের সবাই ছিল। আনিকার বাবা বলে, আচ্ছা, আজকে তো তোদেরও স্কুল আর ভার্সিটি বন্ধ, আর আমরাও ফ্রি। তাহলে ভাবছি আজকে সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়? সাগরের মা আনিকার বাবার কথায় সম্মতি জানায়। একদম ঠিক বলেছেন ভাইজান। হ্যাঁ, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। সবাই তো তাহলে রাজি। সাগর, আনিকা, তোমাদের কি কোনো সমস্যা আছে? সাগর আর আনিকা মাথা নেড়ে না জানায়। তখনই আনিকার বাবা বলে, ও, তাহলে তো সব ঠিকঠাক। এবার বলো তবে কোথায় যাওয়া যায়? বাবা, পতেঙ্গা গেলে কেমন হয়? যেতে তো বেশি সময় লাগবে না। কিন্তু পাতেঙ্গায় তো বিকালের সময় ছাড়া যে লাভ নেই। আম্মু, আমরা বিকেলে পতেঙ্গায় ঘুরবো। তারপর সন্ধ্যার নাস্তা করে বাটারফ্লাই পার্কে ঘুরতে যাব। তারপর কোনো রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়িতে চলে আসব। বাহ, অনেক অসাধারণ প্ল্যান। হ্যাঁ ভাইয়া, ওরা ঠিক বলেছে। সমুদ্রের পাড়ে বসে বাতাস খেতে খেতে আড্ডা দেব। তারপর ঘোরাঘুরি করে ডিনার করে বাড়ি ফিরবো। হ্যাঁ ঠিক। তাহলে সবাই রেডি থেকো, আজকে দুপুর 3:30টার দিকেই আমরা বের হব। তারপর সবাই খাওয়ায় মনোযোগ দেয়। আনিকা নিজেও খাচ্ছিল আর সাগরকেও খাইয়ে দিচ্ছিল। খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে বসে বসে সাগর মোবাইল টিপছিল, তখনই আনিকা তার রুমে চলে আসে। আরে আপু, হঠাৎ তুমি? হ্যাঁ আমি, কেন তোমার রুমে কি আসা যাবে না? আমি কি সেটা বলেছি? আর তাছাড়া আমি আসতে বারণ করলেও তুমি কি আসবে না? ধুর, এগুলো বাদ দাও, ভালো লাগছে না। তাহলে বলো, কি বলবে? এতক্ষণ তো 2টা বাজে, তুমি কি তৈরি হবে না? আমি কি মেয়ে নাকি যে যাওয়ার 2 ঘন্টা আগের থেকে রেডি হব? কেন, আমি বুঝি 2 ঘন্টা ধরে তৈরি হই? আরে না, তুমি তো সবার থেকে আলাদা, তাই তো তুমি আমার বেস্ট আপু। সাগরের কথা শুনে আনিকা মনে মনে বলে, তুই শালা শুধু আপু আপুই করবি, একটু বউ জান বাবু এগুলো বলতে পারিস না? কি হলো আপু, কি ভাবছো? না কিছু না।
আচ্ছা শোনো, আজকে বেরোবার সময় তুমি ওই যে তোমাকে আমি একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম ওইটা পরবে। আমার তো সবগুলোই তুমি কিনে দিয়েছো, তাহলে এখন তুমি কোনটার কথা বলছো? ওই যে ধূসর রঙের পাঞ্জাবিটা। কিন্তু ওইটা কেন? এত প্রশ্ন করো না, যেটা বললাম ওইটা করো। এখন থাকো, আমি যাই। আনিকা তখন সাগরের কাছে এসে তার গালে একটা আলতো করে চুমু দিয়ে মুচকি হাসি দিয়ে সাগরের রুম থেকে চলে যায়। আসলে এটা আনিকা সবসময়ই করে। 1 ঘন্টা পর এখন 3টা বাজে। সবাই রেডি হচ্ছে, সাগর এখনো রেডি হয়নি। সাগর তার পাঞ্জাবি বের করে বিছানায় রাখে। এমন সময় আনিকা সাগরকে কল করে। আনিকার কল দেখে সাগর কিছুটা অবাক হয়। হ্যাঁ আপু, হঠাৎ কল করলে কেন? এক্ষুনি আমার রুমে আসো। সাগর কারণ জিজ্ঞেস করার আগে আনিকা কল কেটে দেয়। সাগর তখন আনিকার রুমের দিকে যায়। সাগর আনিকার রুমে ঢুকে দেখে আনিকা ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আনিকাকে এ অবস্থায় দেখে সাগর তখনই উল্টো দিকে ফিরে যায়। এই কি হলো, তুমি উল্টো দিকে ফিরে গেলে কেন? আরে আপু, তুমি এভাবে কেন? আসলে আমি শাড়ি পরতে পারছি না, আমাকে একটু হেল্প করো। তুমি তো ছোট আম্মুকে শাড়ি পরতে সাহায্য করতে। না না আপু, আমি পারবো না, আমি বড় আম্মুকে পাঠিয়ে দিচ্ছি। আরে না, আম্মুরা সবাই এখন ব্যস্ত, তুমি একটু আমার হেল্পটা করো। না আপু, আমি পারবো না। আমার কিন্তু এখন রাগ হচ্ছে, তুমি আমাকে হেল্প করবে কি না? আনিকার রাগ দেখে সাগর ভয়ে একটা ঢোক গিলে। তারপর ধীরে ধীরে আনিকার দিকে ফিরে কিন্তু নিচের দিকে চোখ নামিয়ে রেখেছে। তারপর সাগর আনিকার শাড়ির আঁচল নিয়ে আনিকাকে শাড়ি পরিয়ে দেয়। সাগর নিচে বসে আনিকার শাড়ির কুচি ঠিক করছিল। তখন আনিকা এক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর কুচি ঠিক করে কুচিটি আনিকার হাতে দিয়ে দেয়। কি হলো, কুচি আমাকে দিয়ে দিলে কেন? না আপু, আমি তোমাকে স্পর্শ করতে পারবো না। আরে সমস্যা নেই, তুমি তো আর কোনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবে না। তখন আনিকা সাগরের হাতে কুচিটি দেয়। সাগর যখনই আনিকার কুচিটা আনিকার পেটে গুজে দেয় তখনই সাগরের স্পর্শে আনিকা কেঁপে ওঠে। সাগর ভয় পেয়ে যায়, সে মনে করে আনিকা হয়তো ব্যথা পেয়েছে। সরি আপু, তুমি হয়তো ব্যথা পেয়েছো। আরে বোকা, আমি ব্যথা পাইনি, ওইটা তো ওইটা তো কি আপু? কিছু না, বাদ দাও। ধন্যবাদ আমার হেল্প করার জন্য। আরে তুমি এখনো তৈরি হওনি কেন? তুমি আর রেডি হতে দিলে কোথায়? যখনই রেডি হব তখনই তুমি কল দিলে। ও সরি। আচ্ছা চলো চলো তাড়াতাড়ি, আমিও তোমার হেল্প করে দেই। আনিকা তখন সাগরের হাত ধরে সাগরের রুমে যায়। তখন সাগর ওয়াশরুমে গিয়ে প্যান্ট চেঞ্জ করে আসে। তারপর সাগর যখন পাঞ্জাবি পরে তখন আনিকা সাগরের কাছে গিয়ে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিচ্ছিল। তখন সাগর আনিকার কোমরে হাত রাখে। আনিকা আবার কেঁপে ওঠে। কি হলো আপু, তুমি এভাবে কেঁপে উঠছো কেন? না না, কিছু না। তারপর সাগর যখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তার চুল ঠিক করছিল তখন আনিকা তার পিছনে দাঁড়ায়। সাগর আয়নায় আনিকাকে দেখতে পায়। সে এতক্ষণ ঠিক করে আনিকাকে দেখেনি। সাগর তখন আনিকার দিকে ফিরে একবার আনিকার দিকে তাকায়, আরেকবার নিজের দিকে তাকায়। এবার বুঝলাম তুমি কেন আমাকে এই পাঞ্জাবিটা পরতে বলেছো। বুঝলে তো ভালোই। কিন্তু এমন ম্যাচিং জামা কাপড় তো কাপড়রা পরে। সমস্যা কোথায়? আমারও তো। আনিকা আবার বলতে গিয়ে থেমে যায়। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে বলতে বাধা দিচ্ছে। কি বলছিলে আপু? কিছু না, এখন নিচে চলো, সবাই মনে হয় ওয়েট করছে। তারপর আনিকা নিচে ড্রয়িং রুমের দিকে যায়। সাগরও তার পিছে পিছে যায়। তারা যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন পরিবারের সবাই হাঁ হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, দুজনকে কত সুন্দর লাগছে। সত্যি দুজনকে খুব সুন্দর মানিয়েছে। বাহ বাহ, এগুলো যে আমাদের ছেলে মেয়ে চেনাই যাচ্ছে না। এই কেউ আমার ছেলে আর ছেলের বউয়ের উপর নজর দিবে না। সাগরের মায়ের কথায় সবাই হেসে ওঠে। তখনই সাগর ও আনিকা তাদের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা হাসছিলে কেন? আরে এমনিতেই। এমনিতেই মানে? আরে বাদ দাও তোমরা, চলো আমাদের সময় হয়ে গেছে। সবাই একসাথে বের হয়। আনিকা সাগরের হাত ধরে রেখেছে। তারা গিয়ে গাড়িতে বসে, সাগর গিয়ে ড্রাইভিং সিটে বসে। দর্শক, আমাদের নায়ক কিন্তু অল সাইড পারফেক্ট। সমস্যাটা হচ্ছে সে শুধু আনিকার ইঙ্গিতগুলো বোঝে না। তারপর তারা গিয়ে পতঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছায়। সবাই গাড়ি থেকে নেমে যায়। সাগর আর আনিকা থেকে যায়, কারণ সাগরের এখন গাড়িটি পার্ক করতে হবে। কি ব্যাপার আপু, তুমি নামছো না কেন? আমি তোমার সাথে যাব। সাগর তখন আর কথা বাড়ায় না। সে গাড়িটি পার্কিং করে তারপর গাড়ি থেকে নামে। আনিকা তখন সাগরের হাত ধরে। সাগর আনিকার দিকে ভ্রুকুচকে তাকালে আনিকা একটা মুচকি হাসি দেয়। তারপর তারা হাঁটতে হাঁটতে তাদের বাবা মায়ের কাছে যায়। সবাই তখন একসাথে আড্ডা দিচ্ছিল।
পতেঙ্গা সমুদ্র সৈকতের শীতল হাওয়া সবাইকে অনুপ্রাণিত করে। তাছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকতের আরেকটি সৌন্দর্য, যেটা হচ্ছে কিছুক্ষণ পরপর মাথার উপর দিয়ে বিভিন্ন বিমান যাওয়া। পতেঙ্গার মনোরম পরিবেশে সবাই আনন্দময় সময় কাটাচ্ছিল। সাগরের বাবা মা আর আনিকার বাবা মা নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিলেন, আর সাগর ও আনিকা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে ছিল। আনিকার হাতে তখনও সাগরের হাত ধরা ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর আনিকা সাগরের দিকে ফিরল। সাগর, একটা কথা বলবে? হ্যাঁ আপু বলো, কি হয়েছে? ওই যে দেখছো বিমানগুলো কেমন উড়ে যাচ্ছে, মনে হয় যেন কোনো বাধা নেই ওদের। হ্যাঁ দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু এর সাথে কি বলতে চাইছো তুমি? আমারও মাঝে মাঝে মনে হয় যদি পাখির মতো উঠতে পারতাম, সব বাধা ধরার নিয়ম ভেঙে যেখানে খুশি চলে যেতাম। তোমার আবার কিসের বাধা আপু? তুমি তো যা খুশি তাই করো। তুমি বুঝবে না সাগর, কিছু বাধা বাইরে থেকে দেখা যায় না, ভেতরে অনুভব করতে হয়। তোমার কি কিছু খারাপ লাগছে? না, শরীর ঠিক আছে আসলে। বাদ দাও, চলো বাবা মায়ের কাছে যাই। আনিকা আর কথা বাড়ালো না। তারা দুজনে হেসে বাবা মায়ের কাছে ফিরে গেল। কিছুক্ষণ পর সূর্য ডুবতে শুরু করলো। পতেঙ্গার আকাশ রক্তি মাথায় ভরে উঠল। সাগরের প্ল্যান অনুযায়ী তারা এরপর বাটারফ্লাই পার্কের উদ্দেশ্যে রওনা হলো। বাটারফ্লাই পার্কের সৌন্দর্য দেখে আনিকা খুব অনেক বিস্মিত হয়ে যায়। সাগরের হাত ধরে সে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি দেখছিল। ওয়াও সাগর, ওগুলো দেখো কত সুন্দর, আমার তো বিশ্বাসই হচ্ছে না এত রঙের প্রজাপতি একসাথে দেখা যায়। শরীর খারাপ? তোমার ভালো লাগছে তো আপু? আমারও খুব ভালো লাগছে তোমাকে এত খুশি দেখে। প্রজাপতিদের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পর তারা একটি নিরিবিলি জায়গায় বসে কিছুক্ষণ গল্প করলো। আনিকা হঠাৎ সাগরের হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল। সাগর একটু অপ্রস্তুত হয়ে গেল। আপু কি করছো তুমি? এখানে তো লোকজন আছে। তাতে কি, আমার ভালো লাগছে তাই ধরেছি। সাগর, তুমি কি কখনো কিছু বুঝতে চেষ্টা করো না? কি বুঝতে চেষ্টা করবো বলো তো? তুমি যা বলো আমি তো তাই শুনি। শুধু শুনলেই হবে, ভেতরের কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। ভেতরের কথা মানে? থুর, তোমার সাথে কথা বলাই বৃথা। চলো এবার ডিনার করতে যাই। এরপর তারা একটি সুন্দর রেস্টুরেন্টে রাতের খাবার খেলো। আনিকা চুপচাপ ছিল, আর সাগর তার দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল। রাতের খাবারের পর তারা যখন বাড়ি থেকে রওনা হলো, গাড়িতে হালকা নীরবতা বিরাজ করছিল। বাড়িতে ফিরে সবাই ফ্রেশ হয়ে নিজেদের রুমে চলে গেল। আনিকা বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল। কিছুক্ষণ পর সাগর এসে তার পাশে দাঁড়ালো। আপু ঘুমাওনি এখনো? ঘুম আসছে না, তুমিও তো জেগে আছো। হ্যাঁ আসলে তোমার মন খারাপ মনে হচ্ছিল, তাই দেখতে এলাম। সত্যি? আমার মন খারাপ লাগলে তোমার খারাপ লাগে? অবশ্যই লাগে, তুমি আমার পরিবারের একজন। সাগরের শেষ কথাটি শুনে আনিকার মুখটা একটু মলিন হলো। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ, পরিবার। চলো ভেতরে যাই, ঠান্ডা লাগছে। তারা দুজনে ভেতরে চলে গেল। আনিকা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সাগর কিছুক্ষণ আনিকার দরজার দিকে তাকিয়ে থেকে নিজের রুমে চলে গেল। রাতের নীরবতা তাদের দুজনের মনেই এক অজানা বিষণ্ণতা নিয়ে এলো। পরের দিন সকালের আলো ফুটতেই আনিকা তার ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। হালকা গোলাপি রঙের একটি সালোয়ার কামিজ পরনে, চোখে কাজল আর খোলা চুলে আনিকাকে স্নিগ্ধ দেখাচ্ছিল। অন্যদিকে সাগরও তার স্কুলের পোশাক পরে তৈরি। নিজের ডাইনিং টেবিলে নাস্তার পর্ব চলছিল। আনিকা নিজের হাতে সাগরকে খাইয়ে দিচ্ছিল, যেমনটা সে সব সময় করে। সাগরের স্কুলের টিফিন গুছিয়ে দেওয়া থেকে শুরু করে তার জুতার ফিতা বাঁধা পর্যন্ত সবকিছুতেই আনিকার আন্তরিকতার ছোঁয়া থাকে। আজ তাদের গন্তব্য ভিন্ন, তাই গাড়ির চালকের আসনে বসেছেন তাদের ড্রাইভার কাকা। পুরোটা পথ আনিকা সাগরের হাত ধরে বসেছিল। এটা নতুন নয়, সবসময় এভাবেই হয়ে আসছে। আনিকার চোখে মুখে এক ধরনের চাপা স্নেহ খেলা করছিল, যা সাগর পুরোপুরি বুঝতে পারছিল না। আচ্ছা সাগর, স্কুলে কিন্তু কোনো বাজে ছেলেদের সাথে চলাফেরা করবে না। আর যেটা সব সময় বলি, কোনো মেয়ের সাথে তো একদমই না। উফ আপু, এটা আর কয়বার বলবে? তুমি বিরক্ত হলেও আমি বলবো, কারণ আনিকা খাবার খেয়ে আনিকা আবার থেমে যায়। তার যেন প্রতিবার সাগরকে তার অনুভূতি প্রকাশ করার সময় তার বাকশক্তি হারিয়ে যায়। কি কারণ আপু? কোনো কারণ না, বাদ দাও। স্কুল ছুটির পর কোনো দেরি করবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব। আজকে গাড়ি প্রথমে আনিকার ভার্সিটি গেটে থামলো। আনিকা গাড়ি থেকে নামার আগে সাগরকে আরো একবার জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। সাবধানে যেও আর মন দিয়ে পড়াশোনা করবে। বিকেলে আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে আপু, তুমিও সাবধানে যেও।
আনিকা গাড়ি থেকে নেমে তার বন্ধুদের সাথে ভেতরে চলে গেল। সাগরের চোখ আনিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এরপর গাড়ি সাগরের স্কুলের দিকে রওনা হলো। সাগরের স্কুলের গেটে গাড়ি থামে। সাগর গাড়ি থেকে নেমে ধীরে ধীরে স্কুলের ভেতরে প্রবেশ করলো। অন্যদিকে আনিকা তার ভার্সিটির ক্লাসে মন বসানোর চেষ্টা করছিল, কিন্তু তার মন পড়েছিল সাগরের কাছে। বারবার তার মনে হচ্ছিল সাগর ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো। তাদের দুজনের জীবনে আজ নতুন একটি অধ্যায় শুরু হলো। এই নতুন পথ চালায় তারা একে অপরের কতটা পাশে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। আনিকার মনে সাগরের জন্য যে বিশেষ অনুভূতি রয়েছে তাকে সময়ের সাথে আরো গাঢ় হবে, আর সাগরই বা কবে বুঝবে তার এই আপুটির হৃদয়ের গভীরতা। এইসব প্রশ্নের উত্তর পেতে হলে গল্পটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। স্কুলের গেটের বাইরে গাড়িটা দাঁড়িয়েছিল, আর গাড়ির দরজার পাশে হেলান দিয়ে আনিকা অপেক্ষা করছিল। তার পরনে ছিল হালকা আকাশি রঙের কুর্তি আর সাদা প্লাজো। সাগর স্কুল থেকে বেরিয়ে আনিকাকে দেখেই দৌড়ে তার কাছে গেল। আপু, তুমি এসেছো? হ্যাঁ চলো, গাড়িতে ওঠো। সাগর গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। সাধারণত গাড়িতে বসেই আনিকা সাগরের হাত ধরে অথবা তার কাঁধে মাথা রাখে, কিন্তু আজ সে জানলার বাইরে তাকিয়েছিল। সাগরের চোখে বিষয়টি ধরা পড়ল। আনিকার অন্য মনস্কতা তাকে কিছুটা চিন্তিত করে তুলল। আপু, তোমার কি হয়েছে? মন খারাপ নাকি? না রে বাবু, তেমন কিছু না। সত্যি বলছো তো? তুমি কি আমাকে বলবে না? আসলে আজকে ভার্সিটি থেকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, আর সময় দিয়েছে মাত্র 2 দিন। এখন ভাবছি এত অল্প সময়ে এতগুলো কাজ শেষ করব কি করে। আরে আপু, এত টেনশন নিও না তো। তুমি তো সব পারো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর যদি কোনো হেল্প লাগে আমি তো আছি। আচ্ছা দেখি কি করা যায়। এই আপু, এবার তো একটু হাসো। তোমাকে গোমরা মুখে দেখতে আমার একদম ভালো লাগে না। এই বলে সাগর তার মুখে সব দাঁত বের করে এসে একটা ভঙ্গি করল। সাগরের ছেলে মানুষই দেখে আনিকার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুমি একটা পাগল। আনিকার হাসি দেখে সাগরের মনটা জুড়িয়ে গেল। আনিকা তখন সাগরের হাত ধরে নিজের কাঁধে মাথা রাখলো। সাগর আলতো করে তার মাথা আনিকার মাথার সাথে হেলিয়ে দিল। গাড়ির নীরবতা ভেঙে এক স্নিগ্ধ ভালোবাসার পরশ বুলিয়ে যাচ্ছিল তাদের মধ্যে। রাস্তার দুপাশে দৃশ্যগুলো দ্রুত গতিতে পিছনের দিকে সরে যাচ্ছিল, আর আনিকা সাগরের হাতের উপর আলতো চাপ দিচ্ছিল। সাগরের মনে হচ্ছিল তার আপুর সব দুশ্চিন্তা যেন তার হাতের স্পর্শে কিছুটা হলেও লাঘব হচ্ছে। কিছুক্ষণ পর আনিকা সোজা হয়ে বসলো। সাগর, আজ স্কুল কেমন ছিল? ভালো ছিল আপু, বন্ধুদের সাথে অনেক মজা করেছি। টিচাররাও আজ তেমন কিছু পড়ায়নি। তাহলে তো খুব ভালো। মন দিয়ে পড়াশোনা করো, কিন্তু সামনে তোমার এসএসসি পরীক্ষা। হ্যাঁ আপু, আমি জানি, তুমি চিন্তা করো না। তাছাড়া তোমারও অনার্স প্রথম বর্ষের পরীক্ষা, তুমিও পড়ো। বাবা, আমার পিচ্চি দেখিয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। হি হি হি। তাদের মধ্যে হালকা কথাবার্তা চলতে থাকে। আনিকা তার ভার্সিটির অ্যাসাইনমেন্ট নিয়ে দুশ্চিন্তার কথা আবার তোলে, আর সাগর তাকে নানাভাবে সাহস যোগায়। তাদের এই খুনছুটি আর ভালোবাসার মুহূর্তগুলো গাড়ির নীরবতাকে প্রাণবন্ত করে তোলে। তারা জানে যতই ব্যস্ততা থাকুক না কেন, একে অপরের জন্য তাদের হৃদয়ে সবসময় একটা বিশেষ স্থান থাকবে। এখন দেখার পালা আনিকা তার অ্যাসাইনমেন্টের চাপ সামলে কিভাবে সাগরের পাশে থাকে, আর তাদের এই সুন্দর সম্পর্ক কোন নতুন দিকে মোড় নেয়। অবশেষে তারা বাড়ির পরিচিত আঙিনায় এসে পৌঁছালো। গাড়ির দরজা খুলে যে যার মতো নিজেদের ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সাগর যখন ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো, তখন দেখলো সেখানে আনিকা নেই। প্রতিদিনের অভ্যাসের ব্যতিক্রম দেখে সে একটু অবাক হলো। তার মনে প্রশ্ন জাগলো, আনিকা কোথায় গেল। সাগর আনিকা রুমের দিকে পা বাড়ালো। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলো আনিকা তার ডেস্কের সামনে বসে অ্যাসাইনমেন্টের স্তূপ সামলাচ্ছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ, কপালে চিন্তার ভাঁজ, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র দেখে সাগর বুঝতে পারলো আনিকা কতটা ব্যস্ত। সে আর আনিকা রুমে ঢুকলো না, বরঞ্চ রান্নাঘরে গিয়ে দুজনের জন্য একসাথেই খাবার বেড়ে নিল। একটা বড় প্লেটে ভাত, মাছ ভাজা আর সবজি তুলে সাবধানে আনিকা রুমের দিকে গেল। আরে আনিকা, সরি, আমি তো ভুলে গিয়েছিলাম তোমাকে খাওয়ানোর কথা। আসলে এতগুলো অ্যাসাইনমেন্টের চিন্তায় সব গুলিয়ে ফেলছি। না আপু, কোনো সমস্যা নেই। প্রত্যেক দিন তো তুমি আমাকে খাইয়ে দাও, আজ না হয় আমি তোমাকে খাইয়ে দেই। তুই বরং তোমার কাজ করো। না না, তার কি দরকার? তুমি খাবে কখন? আগে তুমি তো খাও, তোমার কাজটা তো বেশি জরুরি এখন। শেষ পর্যন্ত আনিকা রাজি হলো সাগরের হাত থেকে খেতে। সাগর খুব যত্ন সহকারে আনিকার মুখের সামনে খাবারের লোকমা এগিয়ে দিতে লাগলো। তুমি বসো না সাগর, দাঁড়িয়ে কেন? তুমিও খাও আপু, আমার তাড়া নেই। আনিকা গভীর মনোযোগের সাথে খাচ্ছিল।
আর সাগর অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। অ্যাসাইনমেন্টের চিন্তা তখন তার মন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। তোমার স্কুল কেমন চলছে? সব ঠিক আছে তো? হ্যাঁ আপু, সব ঠিক। আজ ক্লাসে নতুন একটা অঙ্ক করিয়েছিল। প্রথমে একটু কঠিন লাগলেও পরে বুঝে গেছি। বাহ, আমার ভাই তো খুব বুদ্ধিমান। দেখবি পরীক্ষাতেও সব পারবে। তুমি চিন্তা করো না আনিকা, আমি ভালো করেই পড়াশোনা করব। আর তোমার অ্যাসাইনমেন্টের কি খবর? কতটা বাকি আছে? এখনো অনেক বাকি, মনে হচ্ছে রাত জেগে কাজ করতে হবে। তুমি বরং একটু বিশ্রাম নাও, তারপর আবার বসো। বেশি ধকল নিলে শরীর খারাপ করবে। কিন্তু সময় তো বেশি নেই সাগর, 2 দিনের মধ্যে এতগুলো শেষ করতে হবে। আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? যেমন ধরো কাগজপত্র গুছিয়ে দেওয়া কিংবা অন্য কিছু। তুমি আর কি হেল্প করবে বোকা? এগুলো তো সব থিওরি আর লেখার কাজ। তাহলে বরং আমি তোমার পাশে বসে থাকি, তোমার একা লাগবে না। আচ্ছা বসো, তোমাকে বলে তো আর লাভ হবে না। সাগর তখন আনিকার পাশে বসে রইল। আনিকা খাচ্ছিল আর মাঝে মাঝে সাগরের সাথে দু একটা কথা বলছিল। তাদের এই নীরব সান্নিধ্যে এক গভীর ভালোবাসার অনুভূতি মিশেছিল। খাবার শেষ হলে সাগর আনিকার প্লেটটা সরিয়ে রাখলো। এবার কিছুক্ষণ বিশ্রাম নাও আনিকা, আমি বরং তোমার ল্যাপটপের পাশে বসে থাকি, যদি কিছু লাগে ডেকো। ধন্যবাদ সাগর, তুমি না থাকলে আজ আমার কি হতো কে জানে। সাগর আনিকার দিকে তাকিয়ে হাসলো। তাদের দুজনের চোখে গভীর স্নেহ আর ভালোবাসার নীরব আদান প্রদান চলল কিছুক্ষণ। সেদিন রাত প্রায় 11টা। আনিকার চোখের পাতা ঘুমে ঠুলু। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, তবুও অ্যাসাইনমেন্টের বোঝা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ল্যাপটপের আলোয় তার মুখের ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে দরজায় হালকা নক করার শব্দ শোনা গেল। দরজা খুলে আনিকা দেখল সাগরের হাতে 2 কাপ কফি। 1 কাপ সে আনিকার দিকে এগিয়ে দিল, আনিকা কফি হাতে নিয়ে। ধন্যবাদ সাগর, এই মুহূর্তে 1 কাপ কফি আমার সত্যি খুব দরকার ছিল। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তুমি এখনো জেগে আছো কেন? এত রাত তো হলো, কাল তোমার স্কুল নেই? তুমি তো এখনো জেগে আছো, ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ সঙ্গ দেই। একা একা কাজ করতে তোমারও তো খারাপ লাগবে। আনিকা যখন সাগরের হাত ধরে তাকে নিজের কোলে বসালো, সাগরের কপালে আলতো করে একটি চুমু এঁকে দিল। আমার এত চিন্তা করার দরকার নেই তোমার। যাও এবার ঘুমাতে যাও, কাল সকালে তোমার স্কুল আছে, দেরি হয়ে যাবে। সাগর আনিকার কোলে আরাম করে বসে বলে। না না, আমি ঘুমাবো না, আমি তোমার সাথে জেগে থাকবো। তোমার যা লাগবে আমি এনে দেব। আরে বোকা ছেলে, কালকে তুমি ঘুম থেকে উঠতে পারবে না, যাও শুয়ে পড়োগে। আমি পারবো, তুমি এখন আর কথা বলো না। তুমি বরং তোমার পড়া শেষ করো, আমি এখানেই বসে তোমার কাজ দেখব। যদি কোনো হেল্প লাগে বলো। আনিকা তখন আর আপত্তি করল না। সাগরের ভালোবাসায় তার ক্লান্তি যেন কিছুটা দূর হয়ে গেল। সে আবার তার ল্যাপটপের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আনিকা দেখলো সাগর তার কোলে মাথা এলিয়ে ঝিমোচ্ছে। আনিকা সাগরের চুলে আলতো করে হাত বুলিয়ে বলে। এই দেখো তোমার তো ঘুম পাচ্ছে, যাও যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। না না, আমি যাব না, আমি তোমার পড়া দেখব। আচ্ছা তাহলে তুমি বরং আমার খাটে গিয়ে শুয়ে পড়ো, তাহলে তুমি ঘুমিয়েও পড়তে পারবে, আর তুমি মাঝে মাঝে আমার দিকে তাকাতেও পারবে। সাগর যেন এই প্রস্তাবের জন্যই অপেক্ষা করছিল। সে তৎক্ষণাৎ আনিকার কোল থেকে উঠে তার খাটের দিকে গেল এবং কিছুক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেল। আনিকা সাগরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক গভীর মায়া অনুভব করলো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে আবার তার অ্যাসাইনমেন্টে মন দিল। রাত প্রায় 2টা। অবশেষে আনিকার অ্যাসাইনমেন্ট শেষ হলো। সে ক্লান্ত শরীরটা টেনে পড়ার টেবিল থেকে উঠল এবং সাগরের দিকে তাকালো। গভীর ঘুমে অচেতন সাগরকে দেখে আনিকার মনটা ভরে গেল। এক অদম্য ভালো লাগা তাকে আবিষ্ট করলো। সে ধীরে ধীরে সাগরের কাছে ঝুঁকলো এবং এই প্রথম তার নরম ঠোঁট ছুঁয়ে দিল সাগরের ঠোঁটে। এক মুহূর্তের জন্য আনিকার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার আবারও ইচ্ছে করছিল সাগরের ঠোঁটে ডুব দিতে, কিন্তু কোনো এক অজানা দ্বিধা তাকে থামিয়ে দিল। আনিকা সোজা হয়ে দাঁড়ালো। তার মনের গভীরে তখন এক চাপা উত্তেজনা। ইচ্ছে করে তোমার ঠোঁটগুলো খেয়ে ফেলি। সে মনে মনে বলল, কবে যে তুমি আমার হবে, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। আনিকা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে সাগরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যে সাগরকে যেন এক দেবদূতের মতো লাগছিল। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, তোমাকে আদর করতে, কিন্তু হয়তো এখনো সেই সময় আসেনি।
এক দীর্ঘশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো। আনিকা ধীরে ধীরে সাগরের রুম থেকে বেরিয়ে গেল এবং নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর এলিয়ে দিলেও সাগরের স্পর্শের রেশ তখনও তার মনে লেগেছিল। রাতের নীরবতা যেন তাদের দুজনের হৃদয়ে অব্যক্ত কথাগুলো বহন করে নিয়ে যাচ্ছিল। পরের দিন সকালের আলো আনিকার চোখে পড়তেই তার রাতের ক্লান্তির রেশ কিছুটা কাটল। বিছানায় উঠে বসতেই তার মনে পড়ল রাতের কথাগুলো, সাগরের গভীর ঘুমন্ত মুখ আর তার ঠোঁটের আলতো স্পর্শ। ভাবতেই আনিকার গাল সামান্য লাল হয়ে উঠল। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে ফ্রেশ হতে গেল সে। অন্যদিকে সাগরের ঘুম ভাঙতে একটু দেরি হলো। ভোরের আলো যখন তার চোখে পড়লো তখন সে আনিকার বিছানায় শুয়ে আছে। দেখে কিছুটা অবাক হলো। গত রাতের আবছা স্মৃতি তার মনে উকি দিচ্ছিল। কফির কাপ, আনিকার ক্লান্ত মুখ আর তার পাশে জেগে থাকার জেদ। কিন্তু আনিকার ঠোঁটে তার নিজের ঠোঁটের স্পর্শের কথা তার মনে পড়ল না। ঘুম জড়ানো চোখে সে আনিকার রুমের চারপাশ দেখলো, কিন্তু আনিকাকে দেখতে না পেয়ে একটু চিন্তিত হলো। আনিকা যখন ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল তখন ডাইনিং টেবিলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাগরকে বসে থাকতে দেখল। সাগরের চোখে মুখে রাতের কোনো ক্লান্তির চিহ্ন নেই, বরং সে বেশ হাসি খুশি দেখাচ্ছে। আনিকাকে দেখে সাগর মিষ্টি করে হাসলো। গুড মর্নিং আপু, রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ ভালো। তোমারও নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। একদম। তোমার বিছানাটা কিন্তু বেশ আরামদায়ক, বুঝলে? সাগরের সরল কথা শুনে আনিকার মুখটা আরও একটু লাল হলো। রাতের সেই গোপন স্পর্শের কথা কেবল তাদের দুজনের মনেই রয়ে গেল। ডাইনিং টেবিলে নাস্তার পর্ব শুরু হলো। আনিকা স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ বারবার সাগরের দিকে চলে যাচ্ছিল। সাগর যেন কিছুই বুঝতে পারছে না। সে আপন মনে নাস্তা করছিল আর বাড়ির অন্যান্য সদস্যদের সাথে গল্প জুড়েছিল। আজ তোদের দুজনেরই কলেজ আর স্কুলে দেরি নেই, তাই না? ধীরে সুস্থে নাস্তা কর। হ্যাঁ, আর আজ আমারও অফিসে তেমন তাড়া নেই, ভাবছি একটু পরেই বের হব। নাস্তার ফাঁকে ফাঁকে আনিকা সাগরের দিকে আর চোখে তাকাচ্ছিল। রাতের সেই অপ্রত্যাশিত চুমুর পর তাদের সম্পর্কের সমীকরণটা যেন একটু হলেও পাল্টে গেছে, অন্তত আনিকার মনে তো বটেই। সাগরের সরলতা আর আনিকার হৃদয়ের গোপন আকাঙ্ক্ষা, এই দুয়ের মাঝে এক নতুন টানাপোড়েন সৃষ্টি হতে শুরু করলো। আজকের দিনটা তাদের জন্য নতুন কোনো বার্তা বয়ে আনবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আজও গাড়িতে আনিকা সাগরের হাত ধরে বসেছিল। সাগরের স্কুলের সামনে গাড়ি থামলে আনিকার দিকে তাকিয়ে বিদায় নিয়ে স্কুলে চলে যায় সাগর। আনিকা অপেক্ষা করতে থাকে সাগরের স্কুলের ছুটির জন্য। স্কুল ছুটির পর আনিকা গাড়ির কাছে দাঁড়িয়ে দেখতে পায় সাগর একটি মেয়ের সাথে হাসতে হাসতে গেট থেকে বের হচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই আনিকার শরীরে যেন আগুন ধরে গেল। রাগে তার হাত পা কাঁপতে শুরু করলো। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো সে। সাগর মেয়েটির সাথে যখন গাড়ির কাছে এলো এবং কিছু বলতে যাচ্ছিল তার আগেই আনিকা সজোরে দুটি থাপ্পড় বসিয়ে দিল সাগরের গালে। খুব বেড়ে গেছিস তাই না? তোদের আমি কতবার বারণ করেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, তারপরও কেন বারবার অন্য মেয়েদের সাথে মেলামেশা করিস? আনিকার থাপ্পড়গুলো বেশ জোরালো ছিল। সাগরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আনিকার দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো সে। কি ব্যাপার তোমাদের? একটু লজ্জা করে না অন্য একটা অচেনা ছেলের সাথে মেলামেশা করতে? আপু, আপনি কিছুই না জেনে এভাবে রাগ করছেন। আসলে আমি এই স্কুলে নতুন এসেছি, আজকে আমার ভর্তি হয়েছে। ক্লাসে আমি সাগরের রোল নাম্বার 1 দেখেছিলাম, তাই ভাবলাম ও ভালো ছাত্র, ওর থেকে হেল্প নেওয়া যাবে। টিফিনের সময় আমি ওর সাথে কথা বলতে বলতে গেলেও ও এড়িয়ে যায়। ছুটির সময় আমি সাগরকে বললাম আমার কিছু কাগজ আর কলম কিনতে হবে, কিন্তু আমি নতুন তো, তাই বই খাতা দোকানটা কোথায় চিনি না, তাই ও আমাকে পথ দেখিয়ে নিয়ে আসছিল। সে একবারও আমার সাথে কথা বলেনি, তাই ওকে একটু হাসানোর জন্য আমি একটা জোকস বলি, ও একটু হেসেছিল। আর তারপরেই আপনি। কথা শেষ করেই মেয়েটি একটি দীর্ঘশ্বাস ছাড়ল। আনিকা এতক্ষণ মনোযোগ দিয়ে মেয়েটির কথা শুনছিল। তার কথা শুনে আনিকা যেন আকাশ থেকে পড়ল। না জেনে সে কত বড় ভুল করে ফেলেছে। সাগরের গায়ে হাত তুলেছে। সরি আপুমনি, রাগ করো না, আসলে আমার রাগটা একটু বেশি। এটা বলেই আনিকা গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু আনিকার মন খারাপে ভরেছিল। সাগরের জন্য অনুশোচনায় তার বুক টনটন করছিল। আজ সে সাগরের হাত ধরতে পারছিল না। তার চোখ বারবার সাগরের গালের দিকে যাচ্ছিল। ফর্সা গাল দুটো থাপ্পড়ের দাগে লাল হয়ে আছে। আনিকা যখন সাগরের চোখের কোণে জল দেখতে পেল তখন তার বুকটা ধক করে উঠল। নিজের হাতের দিকে তাকিয়ে আনিকা মনে মনে বলল, আমি কিভাবে পারলাম
এই হাতটা দিয়ে আমার জানটার গায়ে হাত তুলতে? আমি সত্যিই অনেক খারাপ। এখন কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো জান? তুমি আমাকে ক্ষমা না চাওয়া পর্যন্ত যে আমার কিছুই ভাবতে ইচ্ছে করছে না। এইসব ভাবতে ভাবতে গাড়ি তাদের বাড়ির সামনে পৌঁছে গেল। সাগর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল। আনিকা অপলক দৃষ্টিতে সাগরের চলে যাওয়া দেখলো। সাগর বাড়ির ভেতরে ঢুকেই সোজা তার নিজের ঘরে চলে গেল। আনিকাও ভেতরে এসে দেখলো সাগর তার রুমে যাচ্ছে। একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে আনিকাও তার নিজের ঘরের দিকে গেল। কিছুক্ষণ পর আনিকা যখন ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলো, তখন সে টেবিলে সাগরকে দেখতে পেল না। আনিকা সাগরের মাকে জিজ্ঞেস করলো, ছোট আম্মু, সাগর কোথায়? সাগর তো একটু আগে ওর খাবার নিয়ে ওর রুমে চলে গেল। ও বলেছে আজকে একাই খাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোদের মধ্যে কি কিছু হয়েছে নাকি? আনিকা তার ভিতরের কষ্ট কাউকে বুঝতে দিল না। না ছোট আম্মু, কি হবে? আচ্ছা, এখন আমি রুমে যাই। কেন, তুই কি খাবার খাবি না? আনিকা তার নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে অঝরে কাঁদতে শুরু করলো সে। তার মনে আশা ছিল খাবার টেবিলে আসা পর্যন্ত হয়তো সাগরের রাগ কমবে, কিন্তু সাগরের এই নীরব অবহেলা সে সহ্য করতে পারছিল না। তার চোখের পানিতে বালিশ প্রায় ভিজে গিয়েছিল। অনুশোচনা আর কষ্টে আনিকার বুক ভেঙে যাচ্ছিল। নিজের রাগের উপর তার কন্ট্রোল ছিল না। কেন কেন সে না জেনে সাগরের গায়ে হাত তুলল? এই ভাবনাগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিভাবে সে সাগরের কাছে ক্ষমা চাইবে, কিভাবে তার অভিমান ভাঙাবে, এইসব দুশ্চিন্তা তাকে আরো বেশি অস্থির করে তুলছিল। কাঁদতে কাঁদতে কখন যে আনিকা ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। সন্ধ্যায় কিছুক্ষণ আগে যখন তার ঘুম ভাঙল, ঘড়ি দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার মনে ভেসে উঠল সাগরের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটি। মনটা আবারও বিষাদে ভরে উঠল। চোখের কোণে জল চিকচিক করে উঠল। আনিকা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল সে সাগরের কাছে যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে। সাগর যদি সহজে ক্ষমা না করে, প্রয়োজনে সে তার পা ধরবে। তবুও সাগরের এই নীরব অবহেলা সে আর সহ্য করতে পারবে না। দৃঢ় সংকল্প নিয়ে আনিকা সাগরের রুমের দিকে এগিয়ে গেল। সাগরের ঘরে গিয়ে আনিকা দেখল সাগর খাটের সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। আনিকা এগিয়ে গিয়ে বলল, সাগরের সাথে আমার কিছু কথা ছিল। সাগর আনিকার দিকে একবার তাকালো, কিন্তু কোনো উত্তর না দিয়ে আবার তার মোবাইলে চোখ ফেরালো। আনিকা এগিয়ে গিয়ে সাগরের পাশে বসলো এবং তার হাত ধরতে গেল, কিন্তু সাগর সঙ্গে সঙ্গেই তার হাত সরিয়ে নিল। আনিকার চোখে জল চিকচিক করে উঠল। প্লিজ সাগর, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কথা বলেছি, তোমার গায়ে হাত তুলেছি। প্লিজ সাগর, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে এইভাবে অবহেলা করো না। আমি তোমার অবহেলা সহ্য করতে পারবো না। সাগর আনিকার কথার কোনো উত্তর দিল না। এটা দেখে আনিকা বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং দৃঢ় স্বরে বলল, তুমি যেহেতু আমাকে ক্ষমা করবে না আর আমিও তোমার এই অবহেলা সহ্য করতে পারছি না, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি? আমি এক্ষুনি সুইসাইড করব। আনিকার কথা শোনা মাত্রই সাগরের চোখ বড় বড় হয়ে গেল। আনিকা যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, সাগর দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে তার হাত ধরল। আরে আপু, তুমি কি করতে যাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? সাগর, আমি তোমার এই অবহেলা সহ্য করতে পারছি না। আপু শোনো, তখন আমার আসলেই অনেক খারাপ লেগেছিল। তুমি না জেনে না বুঝে আমার গায়ে হাত তুলেছিলে, তাই খুব কষ্ট পেয়েছিলাম, রাগও হয়েছিল। কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কি বাঁচতে পারবো বলো তো? প্লিজ আর কেঁদো না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার এই বেস্ট আপুর উপর কি আর রাগ করে থাকা যায়? আনিকা তখন কাঁদতে কাঁদতে সাগরকে জড়িয়ে ধরল। সাগর আলতো হাতে তার পিঠে হাত বুলিয়ে বলল, এই তো, চুপ করো, আর একটাও চোখের জল ফেলবে না। দেখো তো তোমার চোখগুলো কেমন লাল হয়ে গেছে। এবার একটু হাসো তো দেখি। আমার লক্ষ্মী আপুটা না একটু হাসলে কত সুন্দর লাগে, মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। সাগর তখন আনিকার গালের অশ্রু জল নিজের হাতে মুছিয়ে দেয় এবং তার দিকে তাকিয়ে হাসি দিয়ে মুখ ভেঙচি দেয়। সাগরের ছেলে মানুষে দেখে আনিকার ঠোঁটের কোণেও হাসি ফোটে। আনিকা চোখের জল মুছতে মুছতে বলে, তুমি একটা বোকা। আনিকা তখন সাগরের গালে আলতো করে একটি চুমু দেয় এবং বলে, ধন্যবাদ আমার বোকা ভাইটা, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার আমি যাই, আমার একটু বিশ্রাম দরকার। তুমি বরং নিজের খেয়াল রেখো। এই বলে আনিকা সাগরের রুম থেকে বেরিয়ে যায়। সাগরের উষ্ণ আলিঙ্গন আর সান্ত্বনার স্পর্শে আনিকার ভিতরে জ্বর যেন কিছুটা শান্ত হইল। আনিকা তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সাগর সোজা ড্রয়িং রুমে গেল। সেখানে গিয়ে দেখলো তার মা সোফায় বসে আছেন। কিরে,
তোদের দুজনের মধ্যে কি হয়েছে বলতো? দুপুরে যখন তুই তোর খাবার নিয়ে চলে গেলি, পরে শুনি আনিকাও নাকি খায়নি। কি হয়েছে তোদের? কি? আনিকা দুপুরে খাবার খায়নি? সেটা তো তুমি আমাকে আগে বলোনি। এই কথা শুনে সাগর আর এক মুহূর্তও দেরি করলো না, তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে ছুটল। সেখানে গিয়ে নিজের হাতে একটি প্লেটে আনিকার জন্য খাবার বেড়ে নিল এবং দ্রুত পায়ে আনিকার রুমের দিকে রওনা হলো। সাগরকে এত ব্যস্তভাবে খাবার নিয়ে যেতে দেখে তখন তার মা অবাক হয়ে বললেন, এদের আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমারও একই অবস্থা, কি যে হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না। ততক্ষণে সাগর আনিকার দরজার সামনে পৌঁছে গেছে। ভেতরে ঢুকে দেখলো আনিকা গভীর ঘুমে আচ্ছন্ন। সাগর সাবধানে খাবারের প্লেটটি টেবিলের উপর রাখলো এবং আলতো করে আনিকার কাঁধে হাত দিয়ে ডাকলো। আপু, আনিকা ওঠো। কি হয়েছে সাগর? দেখো তো আমি তোমার জন্য কি এনেছি। তুমি দুপুরে খাবার খাওনি শুনে আমার খুব খারাপ লেগেছে। ওঠো, একটু খেয়ে নাও। তুমি আবার কষ্ট করে খাবার নিয়ে এলে? আমার এখন একদম খিদে নেই রে। একটুও খাবে না? আমার জন্য একটুখানি অন্তত ওঠো, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। সাগরের আন্তরিক অনুরোধ ফেলতে না পেরে আনিকা ধীরে ধীরে উঠে বসলো। সাগর তখন আনিকার পাশে বসিয়ে নিজের হাতে তাকে খাইয়ে দিতে শুরু করলো। আনিকা মুগ্ধ দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে রইল। তার মনে অনুশোচনার মেঘ সরে গিয়ে এক গভীর ভালোবাসার অনুভূতি জেগে উঠল। সাগরের চোখে তার জন্য এত কনসার্ন দেখে আনিকার মন ভরে গেল। খাবার শেষ হলে সাগর যখন প্লেট নিয়ে চলে যেতে উদ্যত হলো, আনিকা তার হাত ধরে টেনে কাছে বসালো এবং তার গালে গভীর করে একটি চুমু খেলো। তুমি ঠিক আছো তো আপু? হ্যাঁ, একদম ঠিক আছি। এখন তুমি যাও, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, কালকে কিন্তু তুমি আমার সাথে কলেজে যাবে, একদম ভুল করবে না। আচ্ছা যাব, এখন যাই, তুমি বিশ্রাম নাও। সাগর ঘর থেকে বেরিয়ে গেল আর আনিকা তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে এক গভীর ভালোবাসার সাগরে ডুব দিল। সাগরের প্রতি তার অনুভূতি ক্রমশ বাড়ছে, কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ কি তা ভেবে আনিকার মন কিছুটা ইনকুইটা হয়ে উঠল। পরের দিন সকালবেলা আনিকা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সাগরের জন্য। আজ সে ঠিক করেছিল ভার্সিটিতে যাওয়ার পথে তারা একসাথে অনেক গল্প করবে। গতকাল রাতের ঘটনার পর সাগরের প্রতি তার হৃদয়ে যে নতুন অনুভূতি জেগেছে তা সে সাগরের সাথে ভাগ করে নিতে চায়। যখন সাগর রেডি হয়ে নিচে এলো, আনিকা দেখলো আজ সাগর তার স্কুলের পোশাক পরেছে, তবে তার মুখটা বেশ মলিন। আনিকার মনে খটকা লাগলো। কি সাগর, আজকে তোমার মুখটা এমন শুকনো কেন? শরীর খারাপ লাগছে নাকি? না আপু, শরীর ঠিক আছে। তারা একসাথে নাস্তা করলো। আনিকার বাবা মা তাদের একসাথে ভার্সিটিতে ও স্কুলে যেতে দেখে খুশি হলেন। গাড়িতে বসে আনিকা সাগরের হাত ধরলো। সাগর প্রথমে কিছুটা অন্যমনস্ক থাকলেও আনিকার হাতের উষ্ণ স্পর্শে তার মনের জড়তা কাটলো। সাগর, কাল রাতে যা হলো হ্যাঁ আপু। আমার খুব খারাপ লেগেছিল। না জেনে তোমার সাথে অমন ব্যবহার করাটা আমার একদমই উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করেছো তো? হ্যাঁ আপু, আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম। তুমি আমার এত খেয়াল রাখো, একটু ভুল তো হতেই পারে। আর তুমি যখন কাঁদছিলে আমারও খুব খারাপ লাগছিল। আনিকা সাগরের হাত তার বুকে রেখে সাগরের হাতের উপর হাত বুলিয়ে বলে, তুমি সত্যিই খুব ভালো সাগর। আমার রাগ সামলানোর জন্য, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তুমি সবসময় আমার পাশে থেকো আপু, আর কিছু চাই না। ভার্সিটির পথে তারা নানা গল্পে মেতে উঠল। আনিকা তার বন্ধুদের কথা বলল আর সাগর তার স্কুলের মজার ঘটনা শোনালো। তাদের মধ্যে এক নতুন ধরনের রসায়ন তৈরি হচ্ছিল, যেখানে শাসন আর স্নেহের পাশাপাশি এক গভীর বন্ধুত্বের ছোঁয়াও ছিল। ভার্সিটিতে পৌঁছে আনিকা তার বন্ধুদের সাথে ভেতরে চলে গেল আর সাগর তার স্কুলের দিকে রওনা হলো। কিন্তু আজ দুজনের মনেই একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। গতকালের ঝড়ের পর তাদের সম্পর্ক যেন আরো একটু গভীর হয়েছে। এখন দেখার পালা এই নতুন অনুভূতি তাদের জীবনকে কোন দিকে চালিত করে। প্রতিদিনের রুটিন অনুযায়ী স্কুল ছুটির পর গেটের বাইরে সাগর দেখতে পেল আনিকা তার জন্য অপেক্ষা করছে। কাছে যেতেই দুজনের মধ্যে দু একটা স্বাভাবিক কথা হলো। গাড়িতে ওঠার পর আনিকা আলতো করে সাগরের হাত ধরে নিজের কাঁধে মাথা রাখলো, যেমনটা প্রায় দিনই করে থাকে। আজ দিনটা কেমন কাটলো ছোট সাহেব? ভালোই আপু, তবে অঙ্ক ক্লাসে একটা নতুন নিয়ম শিখিয়েছে, একটু কঠিন লাগছিল। আর তুমি, তোমার ভার্সিটি কেমন ছিল? আমারও মোটামুটি, তবে আজ লাইব্রেরিতে একটা ইন্টারেস্টিং বই খুঁজে পেয়েছি। তুমি দেখবে তো? নিশ্চয়ই দেখব, বাসায় গিয়ে দেখিও। তাদের এই টুকটাক কথাবার্তা চলতে চলতেই গাড়ি বাড়ির দোরগোড়ায় এসে থামলো।
গেট খুলে তারা হাসতে হাসতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করছিল। লিভিং রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই সাগর ও আনিকা দেখতে পেল তাদের ছোট ফুপি এবং তার একমাত্র মেয়ে ফারিহা এসে বসে আছে। ফারিহাকে দেখে আনিকার মুখটা সামান্য হলেও কঠিন হয়ে গেল, কারণ আনিকা ভালো করেই জানে ফারিহা যখনই এ বাড়িতে আসে সুযোগ পেলেই সাগরের আশেপাশে ঘেঁষাঘেঁষি করে। ফারিহা এগিয়ে এসে প্রথমে আনিকার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, হ্যালো অনিকা আপু, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো না। হ্যাঁ ফারিয়া, ভালো আছি। তুমি কেমন আছো? হঠাৎ এলে যে? আমি তো ভালোই আছি। আসলে মা বলছিলেন তোমাদের সাথে দেখা করার কথা, তাই চলে এলাম। আর সাগর, কিরে কেমন আছিস? সেই ছোট্টবেলার পর আর তেমন দেখাই হয় না। তুই তো একদম বড় হয়ে গেছিস। হ্যাঁ ফারিহা আপু, আমিও ভালো আছি। তুমিও তো বেশ বড় হয়েছো। এরপর আনিকা এগিয়ে গিয়ে তার ফুফির দিকে ঝুঁকে বলল, ফুপি কেমন আছেন? শরীর ভালো তো? হঠাৎ করে এলেন কিছু না জানিয়ে। হ্যাঁ মানিকা, আমি ভালো আছি। ভাবলাম অনেক দিন তোমাদের দেখিনি, তাই একটু ঘুরে যাই। আর তোদের দাদির কথা খুব মনে পড়েছিল। ফুপি আপনি কেমন আছেন? ফারিহা আপু তো বলছিল অনেক দিন পর দেখা হলো। বেঁচে আছি বাবা সাগর, তোকেও অনেক দিন পর দেখলাম। তোমরা দু ভাই বোন তো বেশ বড় হয়ে গেছো, একসাথে দেখে খুব ভালো লাগলো। এরপর ফারিহা যখন আবার সাগরের দিকে কথা বলার জন্য পা বাড়ালো, ঠিক সেই মুহূর্তেই আনিকা আর চোখে সাগরকে একটা সতর্কতার ইশারা করলো। সাগর আনিকার চোখের ভাষা খুব ভালো করেই বোঝে। সে বুঝতে পারলো এই মুহূর্তে ফারিহার সাথে বেশি মাখামাখি করলে রাতের বেলা তার জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। ফ্রেশ হওয়ার জন্য সাগর ও আনিকা দুজনেই নিজেদের রুমে চলে গেল। সাগর যখন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তখন দেখলো ফারিহা তার ঘরে বসে আছে। কিরে সাগর, একা একা কি করছিস? ভাবলাম তোর সাথে একটু গল্প করি। সেই ছোটবেলার কত কথা মনে পড়ছে, তাই না? হ্যাঁ ফারিহা আপু, মনে তো আছে কিছু কিছু, তবে এখন একটু কাজ আছে। তুমি বরং ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি একটু পরেই আসছি। কি এমন কাজ তোর? দে না একটু শুনি। আমার তো একদম সময় কাটছে না। না মানে আমার একটা জরুরি ফোন আছে, পরে কথা বলবো, কেমন? সাগর আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না। সে দ্রুত ড্রয়িং রুমের দিকে চলে গেল, কারণ সে ভালো করেই জানে আনিকা যদি ফারিহাকে তার রুমে দেখে ফেলে তাহলে পরিস্থিতি তার জন্য মোটেও সুখকর হবে না। সাগর যখন ড্রয়িং রুমের দিকে যাচ্ছিল, ফারিহা তার পিছু পিছু আসছিল। ড্রয়িং রুম থেকে আনিকা সেটা লক্ষ্য করলো এবং তার ভেতরে চাপা রাগ অনুভব করলো। সাগর ড্রয়িং রুমে পৌঁছান আনিকার মা বললেন, আচ্ছা সবাই চলো, খাবার সময় হয়ে গিয়েছে, টেবিলে সব দেয়া আছে। তখন সবাই ডাইনিং রুমের দিকে গেল। টেবিলে বসে খাবার খাওয়ার সময় ফারিহা লক্ষ্য করলো আনিকা নিজের হাতে সাগরকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে ফারিহা মুচকি হেসে ঠাট্টা সুরে বলল, ও হো, এখনো ছোট ভাইটির জন্য এত দরদ? আনিকা আপু, সাগর তো আর ছোট্টটি নেই, নিজের হাতে খেতেও পারে। নাকি এখনো মায়ের হাতে আদর ভুলতে পারেনি সাগর? ফারিহার এই কথা শুনে আনিকার মুখ কঠিন হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ফারিহাকে শক্ত জবাব দিল, ফারিহা, কিছু কিছু সম্পর্ক থাকে যা সবসময় স্পেশাল। তুমি হয়তো সেটা বুঝবে না। আর সাগরের ব্যাপারে আমার কতটা খেয়াল রাখতে হবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই তোমার ওসব ঠাট্টা তামাশা নিজের কাছে রাখলেই ভালো হবে। আনিকার এই স্পষ্ট এবং কঠিন জবাব শুনে ফারিহা চুপ হয়ে গেল। ডাইনিং রুমে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সাগরের দিকে তাকিয়ে আনিকা হালকা হাসলো, আর সাগরও তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ফারিহার এই আগমনে আনিকা কি সাগরকে হারিয়ে ফেলবে? সাগর কি আনিকার ভালোবাসা বুঝতে পারবে না? ফারিহা কি সাগরকে নিজের দিকে আকৃষ্ট করবে? উত্তর জানার জন্য মনোযোগ দিয়ে শুনতে থাকুন গল্পটি। সন্ধ্যাবেলা থেকেই ফারিহা যেন সাগরের আশেপাশে আঠার মতো লেগে থাকার চেষ্টা করছিল। ড্রয়িং রুমে হোক বা বারান্দায়, সুযোগ পেলেই সে সাগরের কাছে ঘেঁষছিল, তার সাথে ফিসফিস করে কথা বলছিল। আনিকা দূর থেকে সবকিছু জ্বলন্ত চোখে দেখছিল। তার ভিতরে রাগ ক্রমশ বাড়ছিল, কিন্তু ফুফির উপস্থিতির কারণে সে নিজেকে সংযত রাখতে বাধ্য হচ্ছিল। একসময় ফারিহা আবদার করলো তারা ছাদে গিয়ে বসবে। চল না সাগর, ছাদে যে একটু ঠান্ডা হাওয়ায় বসি। এখানটা কেমন গুমোট লাগছে, তাই না? না মানে আমার একটু কাজ আছে, তোমরা যাও না। ফারিহা একা যেতে রাজি হলো না। সে সাগরের হাত ধরেই টানতে শুরু করলো। চল না প্লিজ, তুই না গেলে আমার ভালো লাগবে না। সাগর চরম অস্বস্তিতে পড়ল। একদিকে ফারিহার আবদার, অন্যদিকে আনিকার রাগী চোখের চাহনি। সে বুঝতে পারছিল কোন পথে গেলে বিপদ বাড়বে।
কোনো মতে ফারিহার হাত ছাড়িয়ে সে আনিকার দিকে তাকিয়ে বলল, আপু তুমিও চলো না আমাদের সাথে, ছাদে গিয়ে একটু ঘুরে আসি। আনিকা প্রথমে একটু ইতস্তত করলো, তারপর রাজি হলো। ঠিক আছে চলো, আমারও একটু হাওয়া বদল হবে। আনিকার সম্মতি শুনে ফারিহার মুখটা মুহূর্তের জন্য গোমরা হয়ে গেল। তার উৎসাহে যেন জল পড়ে গেল। ছাদে যাওয়ার পথে আনিকা নীরবে সাগরের পাশে হাঁটছিল। তার চোখে ফারিহার উপর তীব্র বিরক্তি স্পষ্ট। ছাদে উঠে রাতের শান্ত পরিবেশে কিছুটা স্বস্তি পেল আনিকা। ঠান্ডা বাতাসার ভেতরে চাপা রাগ কিছুটা হলেও শান্ত করলো। ফারিহা অবশ্য ছাদে উঠেও সাগরের কাছাকাছি থাকার চেষ্টা করছিল। সে রেলিং ধরে দাঁড়িয়ে সাগরের সাথে নিচু স্বরে কথা বলছিল। আনিকা কিছুটা দূরত্ব বজায় রেখে অন্যদিকে তাকিয়ে রাতের আকাশ দেখছিল। ফারিহা যখন সাগরের বাহুতে আলতো করে স্পর্শ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আনিকা দ্রুত তাদের মাঝখানে এসে দাঁড়ালো। আনিকা সাগরের পাশে দাঁড়িয়ে ফারিহার দিকে তাকিয়ে বলে, বাহ, আকাশটা তো সত্যিই খুব সুন্দর, তাই না ফারিহা? কত তারা! আমারও তারাদের দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর তো বটেই, তবে তারার চেয়ে আমার পুরনো দিনের গল্প শুনতে বেশি ভালো লাগে, তাই না সাগর? তোর মনে আছে সেইবার আমরা পুকুরে ডুবছে সাঁতার খেলছিলাম, তুই তো একদম ভয় পেয়ে গিয়েছিলি। হ্যাঁ মনে আছে, তবে এখন ওসব ছোটবেলার কথা আর ভালো লাগে না। কেন ভালো লাগবে না সাগর? পুরনো দিনের স্মৃতি তো সবসময়ই মিষ্টি হয়। ফারিহা, তোর মনে আছে সেবার আমরা তিনজনে মিলে দাদুর গাছের আম চুরি করতে গিয়েছিলাম? কি কাণ্ডটাই না হয়েছিল। ধুর, ওইসব বাদ দে তো। আনিকা আপু, আমি আর সাগরের কথা বলছিলাম। সাগর, তুই বল না, তোর কি মনে আছে সেই ঘুড়ি ওড়ানো দিনের কথা? হ্যাঁ মনে আছে, তবে এখন রাত হয়েছে তো ঠান্ডা লাগছে। হ্যাঁ ফারিহা, আমারও তাই মনে হচ্ছে। রাত তো অনেক হলো, ফুপিরও হয়তো ঘুম পাচ্ছে। চলো এবার নিচে যাই, কাল সকালে আবার গল্প করা যাবে। কি বলো সাগর? ঠিক আছে চলো, কিন্তু কাল সকালে যেন তোদের দুজনের সাথে আমার একটু আলাদা করে কথা বলার সময় হয়। দেখা যাবে, এখন চলো। আনিকার দৃঢ়তা বুঝতে পেরে ফারিহা আর আপত্তি করলো না। অনিচ্ছা সত্ত্বেও সে সাগরের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। আনিকা মনে মনে কিছুটা শান্তি পেল, কিন্তু ফারিহার প্রতি তার বিরক্তি আরও বাড়ল। নিচে যাওয়ার পথে আনিকা নীরবে হাঁটতে লাগলো। তার মনের মধ্যে কাল রাতের জন্য একটা কঠিন সিদ্ধান্ত পাক খাচ্ছিল। রাতের খাবার টেবিলে অন্যান্য দিনের মতো তেমন কোনো হইচই ছিল না। পরিবেশটা কিছুটা শান্ত এবং চাপা উত্তেজনাপূর্ণ ছিল। আনিকা স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার দৃষ্টি বারবার ফারিহার উপর গিয়ে পড়ছিল। ফারিহা অবশ্য সাগরের সাথে টুকটাক কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সাগরের সংক্ষিপ্ত উত্তরে তার উৎসাহে জল পড়ে যাচ্ছিল। ফারিয়া বলেছিল ছোটবেলায় নাকি তোমরা ছাদে অনেক গল্প করতে। হ্যাঁ আম্মু, সাগর না ছোটবেলায় খুব ভূতের গল্প জানতো, আমাকে কত ভয় দেখাতো। ওসব পুরনো কথা ছাড়ো তো। আনিকা, আজ তোমার ভার্সিটি কেমন ছিল? কোনো বিশেষ ঘটনা ঘটেছে? তেমন কিছু না মা, রোজকার মতো এই ক্লাস আর অ্যাসাইনমেন্ট। তবে লাইব্রেরিতে একটা বেশ ইন্টারেস্টিং জার্নাল পেয়েছি। ও, কিসের উপর? সাইকোলজি নিয়ে, মানুষের মনস্তত্ত্ব নিয়ে অনেক নতুন তথ্য আছে। আনিকা ইচ্ছে করেই আলোচনার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল। সে বুঝতে পারছিল ফারিহা সুযোগ পেলেই সাগরের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। আনিকা আপু, তুমি তো সাইকোলজি পড়ো, বলো তো ছেলেরা কেন সবসময় মেয়েদের পেছনে ঘরে? ছেলেরা কেন ঘোরে সেটা তো ছেলেরা বলতে পারবে, তবে আমার মনে হয় সবারই পছন্দের মানুষ আলাদা হতে পারে। জোর করে কারো মনোযোগ আকর্ষণ করা যায় না। আনিকার এই মন্তব্যে ফারিহা চুপ হয়ে গেল। টেবিলের নীরবতা যেন আরো গাঢ় হলো। সাগরের দিকে তাকিয়ে আনিকা হালকা হাসলো, আর সাগরও তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ফুপি পরিবেশটা হালকা করার জন্য অন্য প্রসঙ্গে কথা শুরু করলেন। সাগর, তোমার স্কুলের পড়াশোনা কেমন চলছে? সামনে তো মনে হয় তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা। হ্যাঁ ফুপি, প্রস্তুতি নিচ্ছি, তবে অঙ্কটা একটু কঠিন লাগছে। বাকি সব তো ভালোই পারছি। মন দিয়ে পড়, কোনো সাহায্য লাগলে আনিকার কাছে নিস। আর তুইও তো ভালো ছাত্রই, তোর তো কোনো সমস্যা হবে না, কিন্তু তারপরেও কোনো সমস্যা হলেই আনিকাকে জানাবি। অবশ্যই সাগর, যা লাগবে আমাকে বলো। রাতের খাবার শেষ হওয়ার পর আনিকা দ্রুত নিজের ঘরে চলে গেল। ফারিহার উপস্থিতি তার মনে অস্বস্তির সৃষ্টি করছিল। সে বুঝতে পারছিল ফারিহা সহজে সাগরকে ছাড়বে না। কালকের দিনটা কেমন কাটে সেটাই এখন দেখার বিষয়।
আনিকার মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। ফারিহার বাড়াবাড়ি সে আর কতদিন সহ্য করবে। পরের দিন সকালে সবাই এখনো ঘুমোচ্ছে। ফারিহা সেই সময় চুপি চুপি সাগরের রুমে যায়। তারপর সাগরের খাটের বেডশিটটা উলটপালট করে দেয়। তার সাথে সাগরের গেঞ্জি চুল সবকিছু উলটপালট করে সাগরের গালে একটা কিস করে তার ঠোঁটে লিপস্টিক সাগরের গালে বসিয়ে দেয়। তারপর দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ফারিহা দেখতে পায় আনিকা এদিকে আসছে। আনিকাকে আসতে দেখে ফারিহা তখনই সাগরের কাছে গিয়ে সাগরের পাশে শুয়ে পড়ে এবং সাগরকে জড়িয়ে ধরে ঘুমানোর ভান করে। আনিকা সাগরের রুমে এসে সাগরের সাথে এভাবে ফারিহাকে দেখে চিৎকার করে ওঠে। এগুলো কি হচ্ছে এখানে? আনিকার চিৎকার শুনে সাগরের ঘুম ভেঙে যায়। তখন ফারিহাও এমন ভান করে যে তারও এখন ঘুম ভাঙল। সাগর তখন তার পাশে ফারিহাকে দেখে তৎক্ষণাৎ উঠে বসে। এ কি ফারিহা আপু, তুমি এখানে আমার সাথে কি করছো? কি যে বলো না, সাগর কালকে রাতে না আমরা দুজনে। কি আমরা দুজনে? যা, আমি এগুলো বলতে পারবো না, আমার লজ্জা লাগে। মানে কি আপু, তুমি এগুলো কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আরে তুমি এখন লজ্জা পেও না। আনিকা আপু, বিশ্বাস করো আমি কিছুই জানি না, উনি সব মিথ্যা বলছে। চুপ, একদম চুপ। আমার সাথে খবরদার কথা বলতে আসবি না। আপু তুমি কি আমাকে অবিশ্বাস করছো? বললাম না, একদম আমার সাথে কথা বলবি না। আনিকার এত চিৎকার শুনে বাড়ির সবাই এতক্ষণে সেখানে জড়ো হয়ে গেছে। কি হয়েছে আনিকা, এভাবে চিল্লাচ্ছিস কেন? আমি বলতে পারছি না বাবা, তোমরাই দেখে নাও। কি রে সাগর আর ফারিহা, তোদের এ অবস্থা কেন? আসলে মামা, আমাদের মধ্যে না বড় আব্বু, উনি সব ভুল বলছে। আমি নিজেই জানি না উনি আমার সাথে এখানে কি করছে। সাগরের বাবা তখন সাগরকে গিয়ে একটা থাপ্পড় লাগায়। সাগরের ফুপ্পি গিয়ে তখন ফারিহাকে একটা থাপ্পড় লাগায়। ছি সাগর, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ছি ফারিয়া, ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আমি তো কিছু বলার শক্তিই হারিয়ে ফেলেছি। সাগর, তুই আমার ছেলে হয়ে এটা কিভাবে করতে পারলি? আমি কখনো তোদের থেকে এটা আশা করিনি। সাগরের বাবা তখন সাগরকে আরেকটি থাপ্পড় দিবে, তখন আনিকার বাবা তাকে বাধা দেয়। এখন আর মেরে কি লাভ? এখন আমাদের সমাধান বের করতে হবে। লোক জানাজানির আগেই ওদের বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ মামা, এটাই ঠিক হবে। বড় আব্বু তুমি কি পাগল হয়ে গেছো? একদম চুপ, একটা কথা বলবি না। এত বড় কাণ্ড ঘটিয়ে আবার বড় বড় কথা। আমি এক্ষুনি গিয়ে কাজে নিয়ে আসছি। হ্যাঁ চল চল। আনিকার বাবার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আনিকা গিয়ে ফারিহার চুল টেনে তাকে দাঁড় করায়। তারপর ফারিহার গালে অনবরত থাপ্পড় দেওয়া শুরু করে। সাগরকে বিয়ে করবি তাই না? তোর বিয়ে করার শখ মেটাচ্ছি। আরে আনিকা থাম, মেয়েটাকে মেরে ফেলবি নাকি? আনিকার থামার কোনো নামগন্ধ নেই, সে অনবরত ফারিহাকে মেরেই চলেছে। তখন আনিকার মাও সাগরের মা মিলে আনিকাকে থামায়। ছাড়ো আমায়, আজকে তো আমি একে মেরেই ফেলবো। আনিকা, তুই কি পাগল হয়ে গেছিস? আনিকা তখন সাগরের কাছে গিয়ে তার গালের দিকে তাকায়। গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে গেছে। ছোট আব্বু, তোমাকে কে সাহস দিয়েছে সাগরের গায়ে হাত তুলতে? এত বড় কাণ্ড ঘটিয়েছে, তো হাত তুলবো না তো কি করব? তোমরা কেমন বাবা মা, নিজেদের ছেলেকে বিশ্বাস করো না? তোমরা তো একবারও ভেবে দেখলে না সাগর এটা করতে পারে কি না? তুই কি বলতে চাস? সব তো এখানে নিজের চোখেই দেখলাম। চোখের দেখা সবসময় সত্যি হয় না ছোট আম্মু। তুই কি বলছিস বুঝিয়ে বল, তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। আমি সকালে আমার রুম থেকে বের হব, তখন দেখি ফারিহা সাগরের রুমে ঢুকছে। তখন আমি ধীরে ধীরে ফারিহার পিছে পিছে আসি। এসে দেখি সাগর ঘুমাচ্ছে আর ও নিজে নিজে সাগর আর ওর জামা কাপড় এরকম করছে। ঘুমের মধ্যে সাগরকে কিস করে তার গালে লিপস্টিকের দাগ বসিয়ে দিচ্ছে। তো তাহলে বলো এখানে দোষটা কার? আমার তো ভাবতেই ঘৃণা করছে ফারিহা একটা মেয়ে হয়ে এটা কিভাবে করলো। ফারিহা, এটা কি সত্যি? কি ব্যাপার, কথা বলছিস না কেন? আসলে এত আসলে আসলে করিস না। অনিকা যা বলেছে সেটা সত্যি কিনা? হ্যাঁ মামা, সত্যি। ফারিহার মা তখন ফারিহার 2 গালে 2টো থাপ্পড় বাসিয়ে দেয়। ছি ছি ছি, তুই কি আসলেই আমার মেয়ে? ফারিহা, তুই কেন এমনটা করলি? আসলে আমি সাগরকে পছন্দ করি। আনিকা আপু সাগরের কেয়ার করতো, ওইগুলো আমার ভালো লাগতো না, তাই সাগরকে বিয়ে করার জন্য আমি এমনটা করেছি। আনিকা করতে পারবে না, ওর অধিকার আছে। কিন্তু তুই কেন এটা চাইলি? আনিকা আপুর অধিকার আছে মানে? হ্যাঁ আমার অধিকার আছে, আমি আমার হবু স্বামীর কেয়ার করছি, ওকে ভালোবাসি। আর তুই কি না আমার জিনিসের দিকে নজর দিয়েছিস? হবু স্বামী মানে? এক মিনিট, আনিকা তুই এগুলো জানিস কিভাবে?
আসলে বাবা, আমি ওই দিন আড়াল থেকে দাদিমার কথা শুনে নিয়েছিলাম। কি বলেছিল দাদিমা? আজ তাহলে আর কিছু লুকিয়ে রাখা যাবে না। তাহলে আমি বলছি, শুনো। সাগরের বাবা তখন অতীত বলা শুরু করেন। চলুন আমরাও অতীতটা জেনে আসি। ফ্ল্যাশব্যাক। আরও প্রায় 6 বছর আগে, সাগর ও আনিকার দাদিমা মারা যাওয়ার আগে সাগর ও আনিকার বাবাকে বলে যান, আমার হাতে আর বেশি দিন নেই, আমিও খুব শীঘ্রই তোদের বাবার কাছে চলে যাব। এগুলো বলো না, তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো। তোদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই। মা, এইভাবে বলো না। তুমি আমাদের কাছে অনুরোধ নয়, আদেশ করো। আমি চাই বড় হলে যেন সাগর ও আনিকার বিয়ে হয়। কিন্তু মা, আনিকা তো সাগরের থেকে 3 বছরের বড়। বয়স কোনো সমস্যা নয়, আমি চাই ওদের বিয়ে হোক। তোরা কি আমার এই অনুরোধ মেনে নিতে পারবি না? মা, আমাদের কোনো সমস্যা নেই, তুমি যা চাইছো তাই হবে। আমি হয়তো তখন থাকবো না, কিন্তু আমি তোদের বাবার সাথে উপর থেকে এটা দেখে অনেক খুশি হব। সেদিন তারা দুই ভাই সিদ্ধান্ত নিয়ে নেয় তারা বড় হয়ে সাগর ও আনিকার বিয়ে দিবে। এবার বর্তমান। বাবা, আমি কিন্তু সাগরের পরীক্ষা শেষ হলেই ওকে বিয়ে করব। এটা বলে দিলাম, বাকিটা তোমাদের হাতে। আর এখন তোমরা এই চরিত্রহীন মেয়েটার বিচার করো। আমি সাগরকে নিয়ে গেলাম। আনিকা তখন সাগরকে নিয়ে তার রুমে যায়। সাগর তখন কান্না করে দেয়। আপু, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আনিকা সাগরকে তার বুকের সাথে জড়িয়ে ধরে সাগরের কপালে কিস করে তাকে সান্ত্বনা দেয়। সাগর তখনও কান্না করছে। আনিকা তখন সাগরকে নিয়ে ওয়াশরুমে যায়। তারপর সাগরের চোখে পানি মুছে দিয়ে তার গাল থেকে লিপস্টিকের দাগ মুছে দেয়। তারপর সাগরের গালে একটা কিস করে বলে, তুমি শুধুমাত্র আমার। তোমাকে মারতে হলেও আমি মারবো, তোমাকে আদর করতে হলেও আমিই করব। সাগর একটা মুচকি হাসি দেয়। তারপর বলে, আচ্ছা আপু, তুমি কি আমাকে দাদিমার কথার জন্য ভালোবাসো? প্রথমে মূলত শুধু দাদিমার জন্য, কিন্তু তারপর ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলি। তোমার মায়ায় পড়ে যাই। তোমার সাগর আনিকাকে কথাটি শেষ করতে দিল না। আনিকার ঠোঁটজোড়া দখল করে নিল। আনিকার চোখ বড় বড় করে ফেলে। তার ধারণাই ছিল না যে সাগর এমন কিছু করবে। 2 মিনিট পর সাগর আনিকাকে ছেড়ে দেয়। আমার পিচ্চির জামাইটা এত রোমান্টিক হলো কবে থেকে? অনেক আগের থেকে। আজকে শুধু ডেমো দিলাম, বাকিটা বাসর রাতে। তাই নাকি? আমার সিনিয়র বউ। 1 সপ্তাহ পর পরিবারের সকলে মিলে আনিকা আর সাগরের বিয়ের দিনক্ষণ প্রায় ঠিক করে ফেলেছে। সাগরের এসএসসি পরীক্ষা শেষ হলেই শুরু হবে বিয়ের তোড়জোড়। আর মাত্র 1 মাস বাকি সাগরের সেই গুরুত্বপূর্ণ পরীক্ষার। তাই এখন থেকেই পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সে। আনিকাও তার সমস্ত মনোযোগ দিয়েছে সাগরের পড়াশোনার দিকে। হবু বরের প্রতি স্ত্রীর মনোযোগ আর ভালোবাসার ছোঁয়া স্পষ্ট। সাগরের রুটিন তৈরি করে দেওয়া, প্রয়োজনীয় বইপত্র গুছিয়ে দেওয়া, সবকিছুতেই আনিকার আন্তরিকতা ভরপুর। এমনকি মাঝে মধ্যে সে নিজেই সাগরের সাথে বসে অঙ্ক মেলানোর চেষ্টা করে। ইতিহাসের সাল তারিখ মুখস্থ করায় সাহায্য করে। দিনের অনেকটা সময় কাটে সাগরের বই খাতার সাথে। আনিকা পাশে বসে তাকে উৎসাহ দেয়। যখন ক্লান্তি আসে তখন 1 কাপ কফি বানিয়ে এনে দেয়, কিংবা দুষ্টু মিষ্টি কথা শুনিয়ে তার মন হালকা করে তোলে। এই কঠিন সময়ে আনিকার সান্নিধ্য সাগরের জন্য এক বিশাল অনুপ্রেরণা। আনিকা, আর একদম ভালো লাগছে না, অঙ্কগুলো কিছুতেই মাথায় ঢুকছে না। উফ, আমার লক্ষ্মী জামাইটা একদম টায়ার্ড হয়ে গেছে। একটু বিশ্রাম নাও তো। বেশি চাপ দিলে তো কিছুই থাকবে না। চলো কিছুক্ষণ ছাদে গিয়ে হেঁটে আসি, ঠান্ডা হাওয়া লাগলে মনটা ফ্রেশ লাগবে। আনিকা সাগরের মাথায় হাত বুলিয়ে দেয়। ছাদে গিয়ে রাতের শান্ত পরিবেশে দুজনে কিছুক্ষণ নীরবে হাঁটে। তারপর আনিকা আলতো করে সাগরের হাত ধরে তার কাঁধে মাথা রাখে। এই বাদরামি ছেড়ে একটু মন দিয়ে পড়ো তো। আর কটা দিন কষ্ট করলেই সব ঠিক হয়ে যাবে। তারপর দেখবি আমরা দুজন মিলে কত মজা করব। তুমি কিন্তু একদম সিরিয়াস তো? পরীক্ষা শেষ হলেই? আনিকা সাগরের ঠোঁটের কাছে আঙ্গুল রেখে বলে, একদম মুখে কুলুপাটো। এখন শুধু পড়াশোনা, বিয়ের কথা পরে হবে। তবে হ্যাঁ, আমি সিরিয়াস। তোমার রেজাল্ট ভালো হলেই দেখবে সব কেমন জলদি হয়ে যায়। তুমি না মাঝে মাঝে একদম অন্যরকম হয়ে যাও। আর তুমি একটা পাকনা বুড়ো, সব সময় শুধু ওসব চিন্তা। এখন চলো নিচে গিয়ে আর একটু পড়বে, একদম ফাঁকি দেবে না কিন্তু। আচ্ছা বাবা, চলো। তুমি যখন বলছো তখন পড়তেই হবে, তবে মাঝে মাঝে কিন্তু একটু ব্রেক দিও, কেমন? আর তুমি পাশে থাকলে তো সব কঠিন জিনিসও সহজ হয়ে যায়। তাদের চোখে মুখে এক গভীর ভালোবাসা খেলা করে। একদিকে ভবিষ্যতের নতুন জীবন, অন্যদিকে তাদের বর্তমানের মিষ্টি খুনছুটি। এই দুটো অনুভূতি যেন তাদের আরো কাছাকাছি নিয়ে আসে।
পরীক্ষার দিন যত এগিয়ে আসছে সাগরের চোখে ততই রাতের ঘুম কমতে শুরু করেছে। দিনের বেলা স্কুলের পড়াশোনা আর রাতে জেগে জেগে রিভিশন, ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছে। এই কঠিন সময়ে আনিকার ব্যস্ততাও বেড়েছে কয়েক গুণ। গভীর রাত পর্যন্ত জেগে সে সাগরের পাশে বসে থাকে, প্রয়োজন অনুযায়ী চা কফি বানিয়ে দেয়, ক্লান্ত লাগলে মাথায় হাত বুলিয়ে দেয়। পরীক্ষার আগের রাতে সাগরের চোখে রাজ্যের ঘুম ভর করেছে। বইয়ের পাতা তার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। আনিকা সেটা লক্ষ্য করে উদ্বিগ্ন হয়ে পড়ে। এ কি হচ্ছে? তোমার তো চোখ বন্ধ হয়ে আসছে, আর একটু জেগে থাকার দরকার নেই। চলো চলো শুয়ে পড়ো। কিন্তু মানে আনিকা, আমার এখন অনেক পড়া বাকি, কাল সকালে পরীক্ষা। ধুর বাবা, যা পড়েছো তাই যথেষ্ট। এখন তোমার শরীর খারাপ করলে পরীক্ষা দেবে কখন? একদম বই ছুতে পারবে না। চলো তো তাড়াতাড়ি বিছানায় চলো। আনিকা প্রায় জোর করেই সাগরকে বিছানায় নিয়ে যায়। নিজের হাতে তার কপাল চুলে বিলি কেটে দেয়। একদম চিন্তা করবে না, তুমি যা পড়েছো সব মনে আছে। শুধু একটু শান্ত হয়ে ঘুমাও, আমি পাশে আছি। তুমি একটু বসো আমার পাশে, ঘুম আসছে না। সাগর আনিকার হাত ধরে। আনিকা সাগরের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর সাগরের ক্লান্ত চোখ ঘুমের রাজ্যে ঢলে পড়ে। আনিকা গভীর মমতা নিয়ে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটাই চিন্তা, কালকের পরীক্ষাটা যেন সাগরের ভালো হয়। সকালবেলা আনিকা নিজের হাতে সাগরকে ঘুম থেকে তুলে ফ্রেশ হয়ে টেবিলে বসলে দেখে আনিকা তার পছন্দের খাবার সাজিয়ে রেখেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, আর একদম চিন্তা করবে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। সব পারবে তুমি। তুমি পাশে থাকলে আমার সব সহজ লাগে, বুঝলে? আনিকা সাগরের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, যাও বাবা, এবার পরীক্ষা দিতে যাও। আমার বিশ্বাস তুমি ভালো করবে। আনিকার চোখে মুখে উদ্বেগ আর ভালোবাসা দুটো স্পষ্ট। সাগরের ভবিষ্যতের জন্য তার মন ব্যাকুল হয়ে আছে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগ পর্যন্ত আনিকা সাগরের হাত ধরে রাখে, তাকে সাহস যোগায়। সাগরের গাড়িতে ওঠার পর আনিকা এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে প্রার্থনা করে তার ছোট জামাইটার যেন সব পরীক্ষা ভালো হয়। দীর্ঘ 1 মাস প্রতীক্ষার পর অবশেষে সাগরের এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে সাগরের মুখে তৃপ্তির হাসি। আনিকা গেটের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সাগরকে হাসি মুখে এগিয়ে আসতে দেখে তার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল। আনিকা দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরে। পরীক্ষা কেমন হলো আমার পিচ্চি? ভালো তো? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। যা যা পড়েছিলাম তার মধ্যেই সব এসেছে, তুমি একদম চিন্তা করো না। জানতাম আমার জামাই সব পারবে। চলো এবার বাড়ি চলো, সবাই অপেক্ষা করছে। আনিকা সাগরের কপালে চুমু দেয়। বাড়িতে যেন উৎসবের আমেজ। সাগরের ভালো পরীক্ষা দেওয়ার খুশিতে সবাই আনন্দিত। রাতে খাবার টেবিলে উৎসবের সেই রেশ বজায় ছিল। যাক বাবা, একটা বড় দায়িত্ব শেষ হলো। এবার তো আমরা আনিকার বিয়ের তারিখটা পাকা করতে পারি, তাই না? হ্যাঁ, আমারও সেই কথাই মনে হচ্ছে। আর দেরি করে কি লাভ, সব যখন ঠিকই আছে। আমারও তাই মনে হয়। সাগরের পরীক্ষা শেষ, এবার শুভ কাজটা সেরে ফেললেই ভালো। হ্যাঁ, আমিও সেটা ভাবছি। আনিকা মা, তোমার কি মত? তোমরা যা ভালো বোঝো। আমারও কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি কেন? সামনের মাসের প্রথম সপ্তাহটা কেমন হয়? দিনক্ষণ দেখে আমরা পাকা করে ফেলবো। আমার তো মনে হয় সেটাই ভালো হবে। হাতে সময়ও থাকবে না, আবার তাড়াহুড়াও হবে না। একদম ঠিক বলছো। তাহলে তো এখন থেকে কথাবার্তা শুরু করে দেয়া যায়। খাবার টেবিলের সেই আনন্দঘন পরিবেশে অবশেষে আনিকা আর সাগরের বিয়ের দিন পাকা হওয়ার আলোচনা শুরু হলো। আনিকা ও সাগর দুজনেই লজ্জায় চুপ করে বসেছিল। তাদের চোখে মুখে এক নতুন স্বপ্ন আর ভালোবাসার আলো ঝলমল করছিল। এতদিনের প্রতীক্ষার পর তাদের ভালোবাসার পরিণতি পেতে চলেছে, এই ভাবনাতেই তাদের মন ভরে উঠল। বিয়ের দিন ঠিক হওয়ার পর পুরো বাড়িতে যেন উৎসবের ডামাডোল বেজে উঠল। রাজকীয় আয়োজনে শুরু হলো বিয়ের প্রস্তুতি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার আনাগোনায় মুখরিত হয়ে উঠল বাড়ি। গেটের সামনে তৈরি হলো বিশাল প্যান্ডেল। ঝলমলে আলোয় চারদিক আলোকিত হয়ে উঠল। বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়লেন বিয়ের নানান কাজে। হলুদ বাটার ধুম, মেহেদির নকশা, তত্ত্ব সাজানো, যেন দম ফেলানো ফুরসত নেই কারো। আনিকার ঘর ভরে উঠল নানান উপহারে, ঝলমলে পোশাকে আর গয়নায়। তার বান্ধবীরা এসে তাকে মেহেদি পরিয়ে দিল। গায়ে হলুদের রাতে সকলে মিলে গান নাচে মাতোয়ারা হলো। আনিকার চোখে মুখে খুশির আভা। তবে এর মাঝেও সাগরের জন্য এক চাপা উত্তেজনা কাজ করছিল। আনিকার ছোট খালাতো বোন রিয়া
যে সবসময় একটু হাসি খুশি আর মিশুক প্রকৃতির। আনিকার পাশে থেকে সব কাজে সাহায্য করছিল আর মজার মজার কথা বলে আনিকার মন হালকা রাখার চেষ্টা করছিল। কি রে আনিকা, তোর তো আর তর হয়েছে না, তাই না? দেখিস, বর যখন আসবে হাঁ করে তাকিয়ে থাকবি। যা, তুই থাম তো রিয়া, শুধু যা তা বলিস। অন্যদিকে সাগরের বন্ধুরাও কম যায় না, তারাও জোর কদমে লেগে পড়েছে বিয়ের আয়োজনে। সাগরের গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের রং মাখানো আর হই হুল্লোড় যেন থামতেই চায় না। সাগরের মনেও আনন্দের ঢেউ, তবে আনিকার থেকে দূরে থাকার একটা চাপা অস্থিরতা তাকে মাঝে মাঝে গ্রাস করছিল। সাগরের বেস্ট ফ্রেন্ড আকাশ সবসময় তার পাশে ছিল, তাকে সাহস জুগিয়ে যাচ্ছিল আর আনিকার সাথে তার খুনসুটির গল্প শুনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল। কিরে বর সাহেব, নার্ভাস লাগছে নাকি একটু? দেখিস বইয়ের পাল্লায় পড়লে আর বন্ধুদের পাত্তাই দিবি না। আরে রাখ তোর বউয়ের কথা, আর্নিকা অন্যরকম, তোদের ভুলবো না আমি। বাড়ির উঠোনে তৈরি হলো বিশাল রান্নার জায়গা, যেখানে দক্ষ বাবুচিরা নানান স্বাদের মুখরোচক খাবার তৈরিতে ব্যস্ত। মিষ্টির দোকানে যেন দিনরাত খদ্দেরদের ভিড়, সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। আনিকা আর সাগরের চোখে শুধুই একে অপরের ছবি। সুযোগ পেলেই তারা দেখা করে, একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনে। তাদের নীরব চাহনিতে মিশে থাকে গভীর ভালোবাসা আর প্রতীক্ষার আনন্দ। বিয়ের সেই মহেন্দ্র ক্ষণের জন্য তাদের হৃদয় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। পুরো বাড়ি জুড়ে আনন্দের বন্যা বইছে, আর সেই আনন্দের কেন্দ্রে রয়েছে দুটি মন, যারা অবশেষে এক নতুন জীবনের পথে হাত ধরে চলতে শুরু করবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। ঝলমলে আলোয় চারিদিক আলোকিত, সানাইয়ের সুরে মুখরিত বিবাহ মণ্ডপ। আনিকাকে আজ পরীর মতো লাগছে। লাল বেনারসি সোনার গয়না আর হালকা মেকআপে তার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। লজ্জায় রাঙা মুখ আর চোখের তারায় চিকচিক করছে নতুন জীবনের স্বপ্ন। তার বান্ধবীরা আশেপাশে ঘোরাঘুরি করছে, দুষ্টুমি করছে আর চাপা হাসিতে তাকে আরো লজ্জা দিচ্ছে। কি রে বউ, বর আসছে দেখে তোর তো মুখ শুকিয়ে কাট, এত ভালোবাসার তেজ কোথায় গেল? যা, তোরা থাম তো, বর দেখলেই বুঝি ঝাঁপিয়ে পড়তে হবে, একটু তো শরম লজ্জা থাকতে হয়। শরম? তোর আর শরম? সাগর তো তোর চোখের মণি। একদম ঠিক বলেছিস, সাগর এলেই দেখবি আনিকার সব লজ্জা উধাও। অন্যদিকে বরবেশে সাগরও কোনো রাজকুমারের থেকে কম নয়। শেরওয়ানি আর পাগড়িতে তাকে দারুণ মানিয়েছে। তার বন্ধুরা আশেপাশে ভিড় করে আছে, কেউ তার পাগড়ি ঠিক করে দিচ্ছে, কেউ আবার তার কানে ফিসফিস করে দুষ্টুমি ভরা কথা বলছে। কিরে ভাই, আজ তো তোর লাইফ সেট, যা বউ নিয়ে আয় আর আমাদের পার্টি দে। তোরা একটু শান্ত হ, আগে তো বিয়েটা ভালোভাবে হোক, তারপর পার্টি তো হবেই। তবে আনিকার সাথে আমার খুনসুটির কথা ভুলিস না যেন। ভুলবো কেন? তোর ফাজিল বউয়ের কথা কি ভোলা যায় নাকি? তবে আজ কিন্তু একদম ভদ্র ছেলের মতো থাকবি, বুঝলি তো? দেখা যাক, পরিস্থিতির ওপর নির্ভর করছে। ধীরে ধীরে বিয়ের লগ্ন ঘনিয়ে এলো। আনিকার বাবার হাত ধরে সাগর এসে দাঁড়ালো বিয়ের পিঁড়িতে। চারপাশে উৎসুক মুখ, ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করছে চারপাশ। কাজী সাহেব মন্ত্র পড়ছেন আর আনিকার লজ্জা অবনত মুখে কবুল বলার জন্য অপেক্ষা করছে। কবুল বলার পর চারদিকে আনন্দের বন্যা বয়ে গেল। হাততালির শব্দ, আত্মীয় স্বজনের আশীর্বাদ আর বন্ধুদের হুল্লোড়ে ভরে উঠল মণ্ডপ। আনিকা আর সাগর একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে সত্যি হলো। তাদের ভালোবাসার বন্ধন আজ সমাজের স্বীকৃতি পেল। এরপর শুরু হলো নবদম্পতির মিষ্টি খুনসুটি আর বন্ধুদের হালকা ঠাট্টা তামাশা। নতুন জীবনের শুরুতে তাদের চারপাশের এই আনন্দ আর ভালোবাসার উষ্ণতা যেন সবসময় তাদের সাথে থাকে, সেই কামনাই সকলের। বিয়ের সমস্ত হইচই আর ক্লান্তির পর অবশেষে নবদম্পতি তাদের বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটি সুন্দর করে সাজানো হয়েছে, গোলাপের পাপড়ি ছড়ানো বিছানা, সুগন্ধি মোমবাতির মৃদু আলো আর স্নিগ্ধ পরিবেশে এক রোমান্টিক আবহ তৈরি হয়েছে। আনিকা দরজার কাছে এসে সামান্য থামকালো, তার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে। এসো আমার সিনিয়র বউ। সাগরের ডাকে আনিকা ঘরে প্রবেশ করলো। দরজা বন্ধ করে সাগর ধীরে ধীরে আনিকার দিকে এগিয়ে এলো। আনিকার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে, সে চোখ তুলে তাকাতে পারছে না। সাগর আনিকাকে কাছে টেনে তার হাতে আলতো স্পর্শ করে। তুমি কি ক্লান্ত? একটু, তবে ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এতদিনের স্বপ্ন আজ সত্যি হলো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, সেই প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম। সেই ঝগড়ার দিনের কথা বলছো? হ্যাঁ, সেই ঝগড়ার দিনেই আমি বুঝেছিলাম আমার জীবনের ফাজিল বউ তুমিই হবে।
আনিকাও হাসলো। সাগর তার হাত ধরে বিছানার কাছে নিয়ে বসালো। নীরবতা ভেঙে সাগর আনিকার ঘুমটা ধীরে ধীরে সরিয়ে দিল। চাঁদের আলোয় আনিকার মুখ আরো মায়াবী লাগছিল। সাগর আনিকার চিবুক ধরে আলতো করে তার মুখটি উপরে তুলল। তাদের চোখাচোখি হলো। দুজনের চোখে গভীর ভালোবাসা আর আবেগ খেলা করছে। ধীরে ধীরে তারা একে অপরের কাছে এলো। সাগর আনিকার কপালে আলতো করে চুমু এঁকে বলে, আজ থেকে আমরা দুজন এক হলাম আনিকা। সবসময় এভাবেই আমার পাশে থেকো। আমিও সবসময় তোমার পাশে থাকবো, কখনো ছেড়ে যাব না। সাগর ধীরে ধীরে আনিকাকে শুইয়ে তার কপালে একটা কিস করবে, তখনই আনিকা সাগরের মাথা চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আনিকা তার ছোট্ট ভাই, ও না না সরি, ছোট জামাইয়ের ভালোবাসা অনুভব করছিল। তাদের প্রথম রাতের সেই নীরব কথোপকথন ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা করলো। গোলাপের সুবাস আর মোমবাতির আলোয় তাদের বাসরাত হয়ে উঠল এক স্বপ্নীল রোমান্টিক সন্ধ্যা। তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা আর ভালোবাসার পরিণতি যেন পূর্ণতা পেল। ভবিষ্যতের পথ চলার জন্য তারা একে অপরের হাত শক্ত করে ধরল। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এক নতুন জীবন শুরু করার অঙ্গীকার করল। তাদের ফাজিল মিষ্টি প্রেম অবশেষে পেল তার সুন্দর পরিণতি, এক রোমান্টিক বাসরাতের স্পর্শে। দর্শকদের মনোযোগ আকর্ষণ করছি। দর্শক, আপনারা ইদানিং কমেন্ট করছেন গল্প ভালো হয়নি, রোমান্টিক হয়নি, গল্পের আগামাথা কিছুই বুঝলাম না, বোরিং গল্প, রাইটারের বদনাম, আরও অনেক নেগেটিভ কমেন্ট। এগুলো দেখলে রাইটার ভাই এবং আমাদের সবারই খুবই খারাপ লাগে। একটা গল্পের সম্পূর্ণটা নির্ভর করে রাইটার ভাইয়ার উপর, আর রাইটার ভাইয়া তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সেরা গল্পটি উপহার দেওয়ার জন্য। বর্তমানে আমাদের যে রাইটার, উনি আপনাদের প্রয়োজনটা ঠিক করে বুঝতে পারছে না, মানে আপনারা কেমন গল্প পছন্দ করেন সেটা উনি বুঝতে পারছে না। আশা করি খুব তাড়াতাড়ি উনি বিষয়টা বুঝতে পারবেন এবং তারপর থেকে আপনাদের কোনো নেগেটিভ কমেন্ট থাকবে না। সবাই সেরা সেরা গল্প উপভোগ করতে পারবেন। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমাপ্ত।